ড্রিমস অ্যাভিনিউ। এই বৃষ্টি ভেজা রাতে তুমি আছো বলে সময় আমার খুব ভালোভাবে কেটে যায়। এটা কোনো গানের লাইন না, ঠিক এর উল্টো কথার একটা গান আছে, তবে উল্টো গান কিংবা এই গানের কথাই হোক না কেন, সেই সব গানের কথা আমরা পরে যাচ্ছি। তার আগে একটা প্রথম কথা, সেটা হচ্ছে যে এই বৃষ্টি ভেজা রাতে এই চারটা শব্দ দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন সেই বিখ্যাত কবিতায়, যেটা লিখেছিলেন আজ থেকে 149 বছর আগে। বোঝাতে চেয়েছিলেন যে এই বৃষ্টি ভেজা রাতে তারপর অনেক কিছুই হতে পারে, এবং অনেক কিছুর মানে কারো আনন্দ থাকতে পারে, কারো স্বাদ থাকতে পারে, কারো উচ্ছ্বাস থাকতে পারে, কারো তীব্র হতাশা থাকতে পারে, কারো নৈসঙ্গ থাকতে পারে, কারো তীব্র ভালো লাগার প্রাচুর্যে ভরপুর সময় থাকতে পারে, অনেক কিছু হতে পারে। এবং সেই সব কিছু আমিও জানতে চাই সেই কবির মতো এই বৃষ্টি ভেজা রাতে। এর পরের অংশটা, ছোটবেলায় আমরা শূন্যস্থান পূরণ করতাম, যে শূন্যস্থান পূরণ করার পর ড্যাশ 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 অনেক কিছু থাকতো। তো আজকে শূন্যস্থান আপনি পূরণ করবেন এই বৃষ্টি ভেজা রাতে। তারপরে শূন্যস্থানে কি বসবে, আপনার কেমন লাগছে, আপনার ভালো লাগছে নাকি খারাপ লাগছে, বা কোন স্মৃতি মনে পড়ছে, অথবা কোন গান শুনতে ইচ্ছে হচ্ছে, অথবা কোন কথাগুলো যেটা হয়তো ঠা ঠা কাঠ ফাটা গরমের মধ্যে রোদের ভেতরে চান্দি গরম হয়ে যায় রোদের মধ্যে জীবনও বলতেন না, কিন্তু আজকে এরকম একটা বৃষ্টি ভেজা রাতে বলতেই পারেন। কবিগুরু যেমন বলেছেন, বলা যায় এমন ঘন ঘোর বরিশায়। তাই আপনিও কি বলতে চান সেই শূন্যস্থানটা ভরাট করে পাঠিয়ে দিন। আমি পরীক্ষকের মতো আজকে খাতা কলম নিয়ে দেখবো খাতা কে কত নম্বর পেতে পারেন সেই শূন্যস্থান পূরণ করে। আর এত কথা কেন বললাম, কারণ হচ্ছে একটাই, কারণটা হচ্ছে যে ড্রিমস অ্যাভিনিউ শুরু হয়ে গেছে। আর রেডিও আমার 88.4 FM এর শনিবার রাতের বিশেষ আয়োজন, যেখানে বিশেষ কিছু বলতে একটাই বৈশিষ্ট্য, আপনিই থাকেন আপনার কথা আর পছন্দের গান নিয়ে, আপনি হচ্ছেন আপটুকু ভরসা হয় এবং বিপদের ত্রাতা। সো আজকে রাতে আমাকে আপনি উদ্ধার করবেন নৈশব্দের এবং নৈসঙ্গের তীব্র রাকে, কিন্তু আমাকে ডুবে যেতে দেবেন না, আমি জানি। তাই আজকে রাতে আমার সাথে থাকুন এবং একটা স্পেশাল এপিসোড না, তবে একটা অন্যরকম এপিসোড করাই যায়, যার নাম হতে পারে এই বৃষ্টি ভেজা রাতে। তো এই রাতে কোন স্মৃতি মনে পড়ে, কোন কথা বলতে চান, কোন গান শুনতে চান, সবকিছু জানিয়ে দিন। প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। So friends, welcome back. শুনছেন এই মুহূর্তে রেডিও 88.4 FM এর স্যাটারডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আপনার নির্ঘুম বন্ধুরা আপনার সাথে আছে আর রাত 2টো পর্যন্ত থাকবে। আজকে রাত আমি বললেও বিশেষ রাত, না বললেও বিশেষ রাত, কারণ আজকে আমি আসি আর না আসি, আমি এক পাপিষ্ঠ নরাধম কুলাঙ্গার এই মানব সমাজের, আমার কথা বাদই দিলাম। কিন্তু আজকে রাত কারণে বিশেষ রাত, সেটা হচ্ছে যে এতদিনে যে প্রচন্ড ভয়াবহ গরম ছিল, আজকে পেপার একটা আর্টিকেল খুব মন দিয়ে পড়লাম যে গত কয়েকদিনে যে টেম্পারেচার ছিল সেটা নিয়ে। তাতে আমি জানতে পারলাম যে 1972 সালে বোধহয় সর্বশেষ তাপমাত্রা ছিল এরকম সবচেয়ে বেশি, মানে 1972 সালে 45 ডিগ্রি ছিল, 45.2 ডিগ্রি বাংলাদেশের এযাবৎকালের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সেটা। এবং তারপরে 32-এর পরে হলো কতদিন থাকে, 28 আর 16 না, প্যাচ লাগলো নাকি হিসাবে। আচ্ছা যাই, 1972 কত হয়, 30 28 সংখ্যা আমি খুবই কাছে, বুঝতেই পারছেন। 28 আর 14 কত হয়, 42। আচ্ছা, তো 42 বছরে এটাই সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকালকে, মোস্ট প্রবাবলি 42 দশমিক কিছু একটা। এবং তার মানে এটা থেকেই বুঝতে পারছেন কি ভয়াবহ একটা গরম ছিল। এবং এই সময়টাতে নাকি স্বাভাবিক তাপমাত্রা হওয়া উচিত 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস, যেটা আবহাওয়া বিশেষ অজ্ঞরা ভাবেন। সেক্ষেত্রে আমাদের সবার একেবারে আলফা লেভেল বিটা লেভেল পার হয়ে আমরা গামা লেভেলে, এবং সেখান থেকে গামা লেভেল পার হয়ে তামা লেভেলে চলে গেছি, এবং আমাদের সবার মন মেজাজ সবকিছু নিশ্চয়ই তিরিক্ষি অবস্থায় আছে, প্রচন্ড দাবদাহে। তো এই অবস্থায় নিশ্চয়ই যখন ত্রাহি মধুসূদন ডাক ছাড়ার অবস্থা, তখন সেই একটা সিনেমার গান ছিল পুরোনো দিনের, ওই যে অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদ্দুর আমার জীবনও ভরে যায়। লিরিক্স উল্টাপাল্টা হতে পারে, এরকম বৃষ্টি দিনে সবকিছু এলোমেলো হয়ে যায়। আমি তখন ছাড়, তো সেই গানটা মতো যেন অনেক দিনের পরে এক পশলা বৃষ্টি এলো এবং শান্ত নরম লোভনীয় কোমল সুবাসিত হলো সবকিছু, পৃথিবীটা, সেই সাথে আপনার মনটা, সেই সাথে আপনার কাছের মানুষটা, সেই সাথে সবকিছুই। মাঝে মাঝে এমন কিছু চলে আসে বৃষ্টির মতো, সবকিছু এক নিমিষে সুন্দর করে দেয়। তো আজকে নিশ্চয়ই সেরকম কিছু মুহূর্ত আপনি কাটাচ্ছেন। তাই সেরকম সুন্দর মুহূর্তে বেরসিকের মতো ভাগ বসাতে হট সিটে ইরাজ আছে, রাত 2টো পর্যন্ত থাকবে। আজকে প্রথম দুটো গান ছিল, প্রথমটা হচ্ছে লিঙ্কনের গান এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে, আর তারপরের গানটা ছিল জেমস ব্লান্টের গান টিয়ার্স অ্যান্ড রেইন, অশ্রু এবং বৃষ্টি, সুন্দর নাম। তো অশ্রুর কথাও বলতে পারেন, বৃষ্টির কথাও বলতে পারেন, সবকিছুই বলতে পারেন। আজকে কথায় মাখামাখ স্বপ্ন সড়ক, যেখানে স্বপ্ন সারথি হয়ে আমি আছি। SMS বেশ কিছু চলে এসছে, আমাকে জানিয়েছেন। প্রথম SMS স্বর্ণা টিকাটুলির বন্ধু, তারপরে হাসান নুসি ফেরা মোহাম্মদপুর থেকে, আরিফ মিরপুর থেকে, শিমু, অনেক অনেক বন্ধু SMS পাঠিয়েছেন। তাদের বক্তব্য হচ্ছে বৃষ্টির শুভেচ্ছা দিয়েছেন এবং সবাই খুব খুশি।
তারপর হচ্ছে যে কে কি লিখেছেন এর বাইরে অনেকে অনেক গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন। ভালোবেসে তবে কেন কাছে এলেরা, এ হচ্ছে গানের নাম। খুবই মানে জীবনমুখী একটা প্রশ্ন। এই প্রশ্ন সেই আদিম যুগে যখন মানুষ কথা বলতে শিখেনি তখনও কথা শিখলেও এই প্রশ্নটা করতে শিখে গিয়েছিল মানুষ। এবং চকমকে পাথরে আগুন জেলে যখন মানুষ শিকার করে আনা পশুর মাংস ঝোলসে খেত, সেই যুগে থেকেই মানুষ এই প্রশ্নটা করে আসছে, ভালোবেসে যদি সুখ নাহি পাই, রবীন্দ্রনাথের সেই কথার মতো। আর এরপরে রাজু লিখেছে ওল্ড ইউএচএস থেকে, অনেকদিন পর এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে মনে হচ্ছিল এই গানটা তুমি প্লে করবেই। আমি মনের কথা বুঝি বলি তো এই গানটা প্লে করলাম। কানি নামের একজন ইন্টারেস্টিং নেম, কানি। কানি বগি বলে আমরা ছোটবেলায় ছড়া শিখতাম। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, পাই অমনুষ খাই। তো সেই কানি আমাকে টাঙ্গাইল থেকে এসএমএস পাঠিয়েছেন। উনিও লিখেছেন যে এই বৃষ্টি ভেজা রাতে বিশেষ কারো কথা মনে পড়ছে। মুগ্নি জানিয়েছেন ক্যান্টনমেন্ট থেকে, তুমি আসবে বলেই কি আজ এতদিন পরে বৃষ্টি এলো, যেন আমাদের একসাথে কাটানো মুহূর্তগুলো আরে সারে সর্বনাশ। আর তারপরে আরো বেশ কিছু এসএমএস আছে, আপাতত পড়ছি না কারণ আজকে অনেক ভয়াবহ রকমের দুর্ধর্ষ রকমের গান শুনতে হবে, কারণ এরকম ফ্যান্টাস্টিক ওয়েদার, মাথায় নষ্ট। তো এসএমএস মনে করিয়ে দিই, প্রথমে লিখবেন আর এ স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আজকে প্লে করা গানের কোনো আগামাথা থাকবে না। এই দেখবেন খুব সুখের একটা গান, পরবর্তী প্রচন্ড বিষাদের একটা গান, এই দেখবেন সফট ক্লাসিক্যাল, আবার তারপরে দেখবেন যে থ্র্যাশ মেটাল, এরকম পাগলাটে প্লেলিস্ট থাকতে পারে। তবে এখন একটা একটু বিষাদগ্রস্ত একটা দুঃখ জায়গা নিয়ে গান শুনবো। গানটা হচ্ছে মাইলসের গান এবং কথাগুলো কিন্তু জীবনমুখী। এটাও চকমকি, ওই পাথরে আগুন জ্বেলে মানুষ যখন মাংস খেত, এই সেই আদিম যুগ, সেই আমল থেকে এই কথাগুলো মানুষ বলে আসছে যে অকারণ আঘাতে ভেঙে দিয়ে মন, বা ভেঙেছিল হৃদয়, আজ কেন আবার খোঁজো তাকেই, কেন কেন। Hey friends, welcome back. শুনছেন রেডিও আমার 88.4 FM আর শুনছেন এই মুহূর্তে আপনার নির্ঘুম বন্ধু সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেট আজকে। আর শনিবার রাতের বিশেষ আয়োজন নিয়ে আমি দূর পর্যন্ত আপনার সাথে আছি। আজকে একটা চমৎকার বৃষ্টি ভেজা রাত এবং এই বৃষ্টি ভেজা রাতে এই কথাটি বলে আমি শূন্যস্থান পূরণ করতে দিয়েছিলাম আপনাকে। আপনি আমাকে জানান এই বৃষ্টি ভেজা রাতে ড্যাশ 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 কি ভাবছেন, কি ভাবাতে চাচ্ছেন, কি শুনতে চাচ্ছেন, কি শোনাতে চাচ্ছেন, কি জানাতে চাচ্ছেন আর কি জানতে চাচ্ছেন, সব কিছুই আমাকে জানান সেই শূন্যস্থান পূরণ করে। আমি সেগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। একটু আগের গানটা ছিল অরিজিৎ সিং এর কণ্ঠে বোঝে না, এবং তার আগে ছিল যে গানটা সেটা হচ্ছে মাইলসের গান নীরবে কিছুক্ষণ। আর এই মুহূর্তে শুনছি নিরাজকে। আর আজকে কিন্তু একটা অনেক দিন পর এফএম লাইব্রেরি সেগমেন্ট হচ্ছে। যারা দীর্ঘদিন ধরে মানে প্রতীক্ষায় ছিলেন তাদের জন্য অবশ্যই একটি গুড নিউজ। তবে ইন্টারেস্টিং হচ্ছে আজ আমি ভেবেছিলাম যে যেহেতু আমাদের সবার এবং সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ আমাদের ছেড়ে চলে গেছেন খুব সম্প্রতি 17 তারিখে, আমি ভেবেছিলাম যে আজকের এফএম লাইব্রেরি সেগমেন্টে তাকে ডেডিকেট করে তার কোনো একটা লেখা পড়বো, কিন্তু বিধি বাম আজকে অফিস থেকে বের হতে আমার হয়েছে দেরি এবং সেই কারণে আর বাসায় অফিস থেকে আর যাওয়া হয়নি। আমি সরাসরি সেখান থেকে এখানে এসেছি, দ্যাটস আমার সেই বইও নিয়ে আসা হয়নি। তাই আজকে নির্ধারিত যে প্ল্যানটা ছিল সেটা হলো না। তবে অন্য একটা বই আমার সাথে আছে এবং সেখান থেকে পড়বো, বাট নেক্সট উইকে অবশ্যই চেষ্টা করবো গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপর একটি এফএম লাইব্রেরি ডেডিকেট করতে। আজকে একটা গল্প পড়বো এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি এর আগে যেগুলো এফএম লাইব্রেরি সেগমেন্ট করতাম, যে আগে থেকে পড়া এবং সেটা আমি এসে সবার সাথে শেয়ার করতাম, যেগুলো আমার ভালো লেগেছে, কিন্তু আজকে হচ্ছে যে বইটা নিয়েছি এর কোনো গল্পই আমি পড়িনি। আমি এখন গান শুনতে শুনতে উলট পালট পাতা উল্টে দেখি দ্রুত কোনো একটা পড়ে সবার সাথে শেয়ার স্ট্যান্ড। সো দিস ইজ রিয়েলি ইউনিক। সো যারা এটার জন্য অপেক্ষা করছেন অপেক্ষা করতে থাকুন। এবং আজকে আমি গল্পটা সিলেক্ট করে ফেলেছি, একেবারেই পড়িনি তা না। আমার যদ্দূর আমি যেটা আজকে বলার মানে ডিসিশন নিয়েছি, এটা আমি পড়েছিলাম বোধ হয় 1999 সালে প্রথমবার, 15 বছর আগে, সেই জন্য সব কিছু মনে নেই। তবে এটা মনে আছে যে ওই সময় গল্পটা পড়ে আমি বেশ আবেগে আপ্লুত হয়েছিলাম, আপ্লুত হয়ে একেবারে মানে হুটুপুটু অবস্থা। খুবই ভালো লেগেছিল ওই সময় গল্পটা এবং এটা ওই লেখকের অন্যতম শ্রেষ্ঠ গল্প হিসেবেও ধরা হয়। এবং আশা করছি আজকের এই ওয়েদার এই গল্পটা অবশ্যই সবার ভালো লাগবে, একটা দুঃখ জায়গা নিয়ে প্রেমের গল্প। তো সো ওয়েট করুন সেটার জন্য। এদিকে আমরা কিছু এসএমএস পড়ে ফেলি। আমাকে রাশেদ সবসময় এসএমএস পাঠান, গত সপ্তাহে কি করেছেন, গত শুক্রবারে কি করেছেন, বন্ধুদের নিয়ে শীতলক্ষার তীরে। আমার ভালো লাগে যারা এই ধরনের কথাগুলো, যে তিনি সবসময় একটা গতির উপরে থাকে নিয়ে হই হুল্লো এখানে সেখানে ঘুরে বেড়াতে চান। দ্যাটস দ্য স্পিরিট, কিপ ইট আপ। তো বন্ধু রাশেদ, আমি কিন্তু তোমাদের ওদিক দিয়ে আবারও গত বৃহস্পতিবার রাতে বন্ধুদের নিয়ে আমি কিন্তু আরেকটা ট্যুরে গিয়েছিলাম, ছোট ট্রিপ, ছোট ড্রাইভ, লং ড্রাইভ না, শর্ট ড্রাইভ। মেঘনাঘাট আবার গিয়েছিলাম এবং এইবার মেঘনাঘাটে যাওয়াটা একটু ইউনিক ছিল আমার জন্য, কারণ আমার বহুদিনের স্বপ্ন, বহুদিনে, সে 1953 সাল থেকে, সেটা হচ্ছে যে
গভীরটা 2টার দিকে মেঘনা নদীতে সাঁতার কাটার অনুভূতিটা একেবারে ভরা জোয়ারের পানিতে স্রোত তীব্র থাকবে এবং এর মধ্যে মেঘনা নদীতে সাঁতার কাটা বাংলাদেশের সবচেয়ে গভীর, সবচেয়ে দীর্ঘ এবং সবচেয়ে প্রশস্ত নদী, সব দিক থেকেই মেঘনা 1 নম্বরে। তো সেই নদীতে এত সুন্দর মেঘনা নদী সবসময় দেখা হয়, কখনো লঞ্চ থেকে, কখনো ব্রিজের ওপর থেকে, কখনো পাড় থেকে, কখনো ঘাট থেকে, কখনো মাঠ থেকে। তো বিভিন্ন জায়গা থেকে দেখা হলেও মানে কখনো আসলে মেঘনা নদীতে সাঁতার কাটা, মানে এটা আমার অনেক দিনের একটা ড্রিম ছিল। এই বৃহস্পতিবার সেটা অবশেষে সফল হলো এবং একেবারেই মানে অভাবিতভাবে অ্যাজ ইউজুয়াল আমরা সেখানে দাঁড়িয়ে গল্প করছিলাম, হঠাৎ করে কি মাথায় ভূত চাপলো, মনে হলো কি আছে, তো নেমে পড়লাম সাথে সাথে। কিন্তু আমার সাথে যে 3জন বন্ধু ছিল তারা খুবই বেরসিক, তারা কেউ নামেনি। আমি অনেক কাকুতি মিনতি করেও তাদেরকে নামাতে পারিনি এবং সেজন্য আরও গভীরে যেতে পারিনি। সাথে কেউ থাকলে আরও গভীরে যাওয়ার প্ল্যান ছিল, বাট তারপরেও যেটুকু গিয়েছি আমার কাছে মানে মনে হয়েছে যে ইটস রিয়েলি অ্যামেজিং। এবং রাত 2টার সময় মেঘনা নদীতে সেই ভরা জোয়ারের পানিতে একদম অন্ধকার রাতে একা একা, আর কেউ নেই আমার সাথে, সেই নদীতে সাঁতার কাটার অনুভূতিটা সত্যি ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। এবং আমার কাছে মনে হয় আকাশে কখনো উড়িনি, কিন্তু ওই দিন সাঁতার কেটে কিছুটা হলেও হয়তো স্বাদ পেয়েছি। সে যাই হোক, আমরা চলে যাচ্ছি পরের SMS-এ। ব্লু নাইটিঙ্গেল আমাকে জানিয়েছেন যে হৃদয়ের একুল ওকুল দুকুল ভেসে যায় হায় সজনী, উথুলে নয়ন বাড়ি, যেদিকে চেয়ে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি, উথুলে নয়ন বাড়ি। ভালো কথা। আপাতত SMS পড়ছি না, সবাইকে আরেকবার SMS করার নিয়মটা জানিয়ে দিই। প্রথমে লিখবেন রেডিও আমার শর্টেস্ট ভার্সন আর আপনার নাম করে কথাটা, আর তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আরেকটা হাপুস হুপুস নয়ন ভাসানো গান শুনবো এবং সবাইকে আরেকটু আবেগ আক্রান্ত করে দিতে, বিষাদ ভারাতুর করে দিতে এই গানটা, কারণ গানটা হচ্ছে একটা অবশ্যই দুঃখ জায়গা নিয়ে গান। Wherever you go, whatever you do, I'll be right here waiting for you. Hey friends, welcome back once again. শুনছেন নির্ঘুম বন্ধুর আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এ। সবাইকে আরেকবার ওয়েলকাম। ড্রিমস অ্যাভিনিউর সাথে থাকুন, নিশ্চয়ই সব স্বপ্ন পূরণ হবে। একটু আগে শুনছিলাম শূন্যর গান, তুমি আমার সুখ তুমি সুখের বেদনা, সব স্বপ্নের রং হয় না তো বেদনার মতো নীল রঙা। ওই লাইনটা সবচেয়ে সুন্দর, যে তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। খুবই সুন্দর কথা, তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। যদি কেউ ভাবে ভাসতে চায়, ভাসতে দিন, সাঁতার না যেন লাইফ জ্যাকেটটা ছুঁড়ে দিন, অবশ্যই ভাসতে শিখবে। মগবাজারে দিয়ে আমাকে জানিয়েছেন rain rains at night, some few words whispered by the eyes may be worth quite a few spoken by the lips. ভালো কথা। অনেক পুরনো বন্ধু মিম রামপুরা থেকে SMS পাঠিয়েছেন, আর তারপরে আমাকে SMS পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন, অনেকেই পাঠিয়েছেন। আচ্ছা, এত বেশি SMS কিছু নাম না পড়লেই কিন্তু খুবই খুবই অবিচার করা হয়ে যাবে। স্মৃতি, ড্রিম গার্ল, রাজু, সিথি, ফারহান, কামরুল, আনিকা, আমিনুল, বিনা, বিপু, রাজীব, হেলাল, রাজীব, আগেইন, অর্ণব, মেঘলা, নাইম, রফিকুল, তারিন, সাইফুল, জাহেরা, মাজহারুল, লিজা, মারিয়া, শান্তা, তারপরে হচ্ছে স্পেস থেকে নাবিল, ত্রিনা, সুজান, সবুজ, রাজন, মণি, আগারগা থেকে, তার নাম আগারগান, আমি মানে দ্রুত নাম পড়তে হয়েছিলাম, তার নামই হচ্ছে আগারগা। অবশ্য অজিত আগারকার নামে একজন বোধহয় আগারগায় বাড়ি, শ্রেয়া, বেলি, তারপরে হচ্ছেন কি তাহার নাম হচ্ছে সেলিম আনারকলি, সেই সেলিমকে নামে এটা নিয়ে একটু কনফিউজড। তারপর হচ্ছে স্যামি, রিফাত, কত বন্ধু এসএমএস পাঠাচ্ছে, ভাবতেই ভালো লাগছে। পূর্বিতা, সুন্দর নাম, পূর্বিতা, পশ্চিতা, উত্তরিতা, দক্ষিণিতা বোধহয় তার বাকি 3 বোনের নাম। আস্থা SMS পাঠিয়েছেন, ব্লু অর্কিড গুলশান থেকে জানিয়েছেন একটু সেক আমরা তার জন্য প্রে করছি। অপু, রিয়া আরামবাগ থেকে জানিয়েছেন, নাম লিখেননি, তার নাম বোধহয় আরামবাগ। আচ্ছা, ড্রিম গার্ল আমাকে SMS পাঠিয়েছেন যে বাংলা সাহিত্যের কিছু কথা, আর লিখেছেন যে আউরা বইটা কার লেখা, এটা হচ্ছে কার্লোস ফুয়েন্তেসের লেখা, আমি কোনেক্ট FM লাইব্রেরিতে পড়েছিলাম। তারপর ইমরান SMS পাঠিয়েছেন আকাশ, আসপাস নামে একজন ফুটবলার আছেন লিভারপুলে, ইয়াগো আসপাস, স্প্যানিশ প্লেয়ার। ক্লাউড নাম্বার 9 SMS পাঠিয়েছেন। তারপর হচ্ছেন ব্লু অর্কিড SMS পাঠিয়েছেন ইকবাল। সুমাইয়া জানিয়েছেন যে আরাশ ফিচারিং হেলেনার ব্রোকেন অ্যাঞ্জেল গান শুনতে চান। তারপরে নাম দিয়েছেন জান্নাত ফ্রম এলিফ্যান্ট রোড, মৌন, সুন্দর নাম, নির্জন, শার্লি, রাজু। নিভৃতায় লিখেছেন যে তোমার মতো ফাঁকিবাজ আমি জীবনও দ্বিতীয়টা সত্যি, এটা সবাই বলে এবং আমিও এক বাক্যে বিনা দ্বিধা এটা মেনে নিলাম, খুবই সত্যি কথা। তারপরে SMS পাঠিয়েছেন আবু বকর, কায়ুম, রিয়া, আমাকে সজল লিখেছেন প্রকৃত ভালোবাসা যে বোঝে না,
তার এখনো জন্মই হয়নি। এই কথাটা আমি এই জন্য পড়ছি যে আমি দুদিন আগে একটা পেপারে কার একটা লেখায় পড়লাম যে কোন এক বিখ্যাত সাহিত্যিক, ল্যাটিন আমেরিকার একজন সাহিত্যিক, ওই মার্কেজের মৃত্যু দিবস উপলক্ষে কিছু কথা লিখেছেন। ওখানে লিখেছেন যে কোন একজন বিখ্যাত লেখক বলেছিলেন, ল্যাটিন আমেরিকার নামটা মনে নেই, মানুষ যেই মুহূর্তে প্রকৃত প্রেম বুঝতে পারে বা প্রকৃত প্রেমে পড়ে সে ঠিক সেই মুহূর্তে তার জন্ম হয় এবং তার বয়সও তখন থেকেই শুরু হবে। এবং এই ঘটনাটা কিভাবে আসলো, একজন ওই লেখক একবার এক বয়স্ক একেবারে থুরথুরে বুড়ো একজন লোককে জিজ্ঞেস করলেন, তো হেই তোমার বয়স কত? সে বললেন আমার বয়স 2 বছর। তো লেখক তো হেসেই কুটি কুটি যে তোমাকে তো দেখতে দেখে মনে হচ্ছে 80 বছরের বুড়া, তুমি 2 বছর বয়স কি হবে? বলে কারণ মাত্র 2 বছর আগে আমি প্রকৃত প্রেমকে সেটা বুঝতে শিখেছি, তাই আমার বয়স 2 বছর। খুবই কিন্তু আপাত দৃষ্টিতে ফানি মনে হলো, একটু ভাবুন গভীরভাবে, কথাটা কিন্তু আসলে খুব মানে অনেক গভীর একটা কথা আমার ধারণা। এরপরে আরো অনেক বন্ধু SMS পাঠিয়েছেন এবং আমাকে লিখেছেন। লি SMS পাঠিয়েছেন, লি ভুলিনি আপনাকে, অনেক রেগুলার একজন ফ্রেন্ড আপনি। ইশরাত আমাকে জানিয়েছেন নাইস প্লেলিস্ট। আর শ্রীকান্তর একটা গান শুনতে চান, গানটার নাম হচ্ছে আমার বৃত্তি তোমাকে দিলাম। আমি বৃত্তি আমরা জানি যে 2টা ক্লাসে দেওয়া হয়, ক্লাস 5-এ স্কলারশিপ আছে এবং ক্লাস 8-এও আছে। তো আপনি কোন ক্লাসের বৃত্তিটা চাচ্ছেন এটা আমি ঠিক বুঝতে পারছি না, 5-এরটা নাকি 8-এরটা আমাকে জানালে আমি সেই ক্লাসের বৃত্তিটা আপনাকে দিয়ে দিলাম, যেহেতু আপনি এই গানটা শুনতে চান, বৃত্তি তোমাকে দিলাম। আর জাকি আমাকে জানিয়েছেন তুমি ছোটবেলা থেকেই এত দুষ্টু নাকি বড় হয়ে এমন হয়েছে? দ্যাটস এ টাফ কোয়েশ্চেন, আমার বাবা মাকে জিজ্ঞেস করতে হবে। আমি ছোটবেলায় খুবই লাজুক ছিলাম, দু একটা ঘটনা বলে বুঝতে পারবেন কত লাজুক ছিলাম। আমার বাসায় যখন কোনো রিলেটিভ বেড়াতে আসতেন, খালা খালু, আমি 2টা কাজ করতাম। একটা হচ্ছে দৌড়ে ছাদে চলে যেতাম, ওনারা যতক্ষণ থাকতেন 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা আমাকে ছাদ থেকে কেউ নামাতে পারতো না। অথবা পিছনে দরজা দিয়ে ছুট দিয়ে আরেক জায়গায় আরেক ভুবনে চলে যেতাম, একবার বিকেলবেলা চলে আসতাম। এমনও হয়েছে যে বাসায় গেস্ট এসেছে, আমি দৌড় দিয়ে নদীর পাড়ে গিয়ে সারাদিন নদীর পাড়ে বসে আছি, মানে এতটাই শাই ফিল করতাম তাদেরকে ফেস করতে। আবার এই একটা কাজ, আরেকটা কাজ করতাম যে বাথরুমে থেকে দরজা বন্ধ করে 3-4 ঘন্টা ওখানে বসে থাকতাম, তবু করবো, কথা বলবো, মানে এই ভয়াবহ লজ্জা কোথায় রাখি। আর তারপরে আরেকটা জিনিস ছিল যে মানে এই আমার এই মানে প্রচন্ড লাজুক স্বভাব টের পেয়ে যে আমার যত কাজিন আপুরা আছেন বা আশপাশের বাসার, তারা সবাই খুব মজা নিতেন এবং সবাই খুব এসে অনেক দুষ্টু দুষ্টু কথা বলতেন যে কোথায় আমার ইরা, যে এই সেই হাবি, যে অনেক কিছু বলতেন যেগুলো শুনে আমি আমার কান টান লাল হয়ে যেত লজ্জা, এবং আমি খাটের নিচে লুকিয়ে থাকতাম, তা উদ্ধার পেতাম না আর কি। তো এতটাই আমি লাজুক ছিলাম, কিন্তু সেই দাবার ছক উল্টে গেল যখন আমি আস্তে আস্তে একটু বড় হলাম, মানে 5 থেকে 6-7-এ আসলে বোধহয় আমার দুষ্টামিটা শুরু, এবং এখন উত্তরোত্তরভাবে বৃদ্ধি পাচ্ছে। আশা করছি যে আপনাদের সবার দোয়ায় এটা আরো চক্রবৃদ্ধি হারে। অনেক বেশি বকর বকর হয়ে গেছে, এবার একটা গান শোনার সময়। আপনি যদি কোনো গান শুনতে চান, নিজের মনের কোনো কথা শেয়ার করতে চান, এটা শেয়ার মার্কেট না যে হারাবার কিছু ভয় থাকবে বা আশঙ্কা থাকবে, আমাকে লিখে জানান। প্রথমে লিখবেন আর স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। এখন যে গানটা শুনবো সেই গানটা নিয়ে আমার বলার কিছুই নেই, অসাধারণ একটা গান, এবং আমি জীবনে যে গানগুলো সবচেয়ে বেশি শুনেছি এবং লং ড্রাইভে রাতের বেলা গেলেই সবার আগে যে গানটা ছাড়া হয় সেই গানটা এখন শুনবো। একটু পরে ফিরছি, সাথে থাকুন। So friends, welcome back once again. শুনছেন রেডিও 88.4 FM, আর চলছে শনিবার রাতের স্পেশাল আয়োজন ড্রিমস অ্যাভিনিউ, যেখানে আপনার নির্ঘুম বন্ধু ইরাজ আপনাকে সঙ্গ দিচ্ছে এই অসাধারণ একটা মায়াবী রাতে। একটু আগে শুনছিলাম যে গানটা, সেটা হচ্ছে আরশ ফিচারিং হেলেনা, ব্রোকেন এঞ্জেল, এবং তার আগের গানটা ছিল এলআরবির গান এখন অনেক রাতের আনপ্লাগড অ্যান্ড অ্যাকোস্টিক লাইভ ভার্সনটা। বেশ কিছু SMS আমার কাছে এসছে, তবে কয়েকটা পড়ছি সেখান থেকে। নিয়াজ আমাকে জানিয়েছেন, এই বৃষ্টি ভেজে রাতে নক্ষত্রের মতো অদ্ভুত কোনো চাঁদের রাতে আকাশের বুক থেকে ঝরে পড়া লেডি ইন রেড গানটা শুনতে চান ক্রিস ডিবার্গের, অথবা ব্রিদিং দ্য লাইফ হাউস। নুসিফেরা আপু না ভাইয়া বুঝতে পারছি না, নামটা দেখে বোধহয় আপুই হবে, যেহেতু শেষে আকার আছে, সোহেল থেকে যেরকম সোহেলা, সোহেলই হয়তো, সরি। আর সে যাই হোক, নুসিফেরা আমাকে যেটা জানিয়েছেন, আপু আপনার SMS কিন্তু আমি পড়েছিলাম, আপনি বোধহয় মিস করেছেন তখন। আর খেয়া আমাকে ধানমন্ডি থেকে জানিয়েছেন, আমাদের নতুন বন্ধু, ইউর মোস্ট ওয়েলকাম খেয়া, রবীন্দ্রনাথের খেয়া, খেয়া নামে বোধহয় একটা কবিতা আছে রবীন্দ্রনাথের, একটা কাব্যগ্রন্থ আছে বোধহয়। খেয়া ইউর মোস্ট ওয়েলকাম। আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর হচ্ছে না 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 না, এ হতে পারে না। মুন আমাকে জানিয়েছেন মিরপুর থেকে, সেটা হচ্ছে যে মনে হচ্ছে বিস্তীর্ণ খোলা একটা প্রান্তরে একা বসে আছি, কেমন অদ্ভুত এক শূন্যতা, কোথাও কেউ নেই, আমি একা 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 একা। সবাই আসলে একা, আবার কেউই একা না, সে এক অন্য তত্ত্ব। আমরা সেই বিতর্কে না গিয়ে আমরা এখন ঝটপট আরেকটা কথা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে আজকে একটু পরে হতে FM লাইব্রেরি সেগমেন্ট হচ্ছে বহুদিন পরে, যদি শুনতে চান সাথে থাকুন। আর বহু গান এখনো সুন্দর সুন্দর, অনেক চমৎকার অসাধারণ দুর্ধর্ষ সব মারাত্মক রকমের গান এখনো প্লেলিস্টে রয়ে গেছে, সেগুলো যদি শুনতে চান এবং নিজের মন খুলে যদি মনের কথাগুলো শেয়ার করতে চান, সাথেই থাকতে হবে। হাতটা ধরে অথবা না ধরে, কাছে থেকে অথবা দূরে থেকে, বিশ্বাস করে অথবা অবিশ্বাস করে, ভালোবেসে অথবা ঘৃণা করে,
সাথে থাকুন। আর এসএমএস করার নিয়মটা হচ্ছে প্রথমে আরে লিখুন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। আচ্ছা, ভালোবেসে অথবা ঘৃণা করে দুটো হলেই হবে। একটু অদ্ভুত লাগতে পারে কথাটা, কিন্তু বন জভের একটা গানে আছে যে এভরিবডি নিডস সামবডি টু লাভ অ্যান্ড এভরিবডি নিডস সামবডি টু হেট। সবারই ভালোবাসার জন্য কাউকে যেমন দরকার, ঘৃণা করা কাউকে তেমন দরকার, একটা ব্যালেন্স রাখার জন্য বোধ হয়। এটা আমার অভিমত না, এটা বন জভের অভিমত। তাই সে ব্যালেন্স রাখার জন্য আপনি আমাকে ঘৃণা করলে আমার সাথেই থাকো। এখন একটা চমৎকার গান শুনবো। এই গানটা অবশ্যই খুব সুইট একটা গান এবং তারপরে আমি ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। শুনছেন নিরাজকে আরেকবার। চলছে ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 FM এর। সময় হচ্ছে এক্স্যাক্টলি 12:24। আর একটু আগে আমরা শুনছিলাম বন জোভির গান ইটস মাই লাইফ, এবং তবে অরিজিনাল ভার্সনটা না, আমরা তার পরবর্তীতে এই গানটা তিনি আবার পিয়ানো দ্বারা শুধুমাত্র মেটাল মিউজিক দিয়ে একটা এক্সপেরিমেন্টাল ভার্সন করেছিলেন। অ্যালবামের নাম ছিল দিস লেফট ফিলস রাইট। নামটা খুব ইন্টারেস্টিং, দিস লেফট ফিলস রাইট। আর সেই অ্যালবাম থেকে রিকম্পোজড ভার্সনটা শুনলাম ইটস মাই লাইফ, এবং আমার কাছে এই ভার্সনটা অনেক অসাধারণ লাগে এবং আমার কাছে মনে হয় এটা একটা অন্যরকম আবেদন আছে। ঠিক রকিং ভার্সনটা ঠিক একেবারে হয়তো উল্টো, কিন্তু একটা দারুণ আবেদন আছে। পিয়ানো মিউজিক সবসময় ভালো লাগে। আর তার আগের গানটা ছিল অর্ণবের একটা গান তোমার জন্য, তবে এটাও একটা ডিফারেন্ট ভার্সন ছিল। পরপর দুটো গানই আমরা অরিজিনাল ভার্সনটা না, একটু আলাদা ভার্সন শুনলাম। তোমার জন্য গানটা ছিল প্রেয়ার হল ব্যান্ডের যে কম্পোজিশনটা, সেই ভার্সনটা আমরা শুনলাম। কিছু এসএমএস এসছে, তবে এই মুহূর্তে আমি একটু আসলে ঠিক মানে এসএমএস এর মধ্যে ছিলাম না, কারণ আজকে বলেছে যে এফএম লাইব্রেরি হবে এবং আমি আগে থেকে প্রস্তুতি নিয়ে আসনি বা পড়িনি। এই জন্য আমি এখন এই গান দুটো শুনতে শুনতে পড়া শুরু করলাম যে গল্পটা পড়বো, এবং আমি কিন্তু নিমেষেই ডুবে গিয়েছি এবং 1999 সালে প্রথম পড়েছিলাম, 15 বছর আগে গল্পটা। সেই ভালো লাগার আবার ফিরে আসছে এবং আমার কাছে সবসময় মনে হয় যে এই গল্পটা প্রথম প্রেমে পড়ার যে অনুভূতি, এটা নিয়ে অনেক অসাধারণ গল্প আছে, উপন্যাস আছে, সাহিত্য আছে। এবং ইভান তুর্গেনেভের একটা বই আছে প্রথম প্রেম, যেটা আমি গত বছর হয়তো গত বছর বা 12 কিনা সম্ভবত গত বছরই একটা এফএম লাইব্রেরিতে পড়েছিলাম। অসাধারণ একটা বই ছিল যে প্রথম প্রেমে পড়ার অনুভূতিটা, এবং এই গল্পটা আমার কাছে মনে হয় যে প্রথম প্রেমে পড়া ওই সময়টা, প্রথম ওই অনুভূতিটা জাগা, সেই কাঁচা বয়সের ওই অনুভূতিটা সজীব সতেজ। এটা যে কয়টা ভালো গল্প আছে এরকম, তার মধ্যে এই গল্পটাও একটা, এবং আমার ধারণা অবশ্যই আজকে আপনার ভালো লাগবে। অনেক বড় একটা গল্প এবং আমি অনেক সময় নিয়েই পড়বো, তাই যদি একটু ধৈর্য ধরে শোনেন আশা করছি যে আপনি মিশে যেতে পারবেন গল্পের সাথে। আমি কয়েক পৃষ্ঠা পড়েছি এবং আমি এখনো গল্পের মধ্যে আছি, তাই ঝটপট চেষ্টা করা শেষ করে আপনাদের সাথে শেয়ার করতে। আপাতত কয়েকটা এসএমএস পড়ি। আমাকে জানিয়েছেন মিলা, এবং মিলা জানিয়েছেন একটা গান শুনতে চান, ঘুম গাড়ি অর্ণবের এই গানটা শুনতে যাচ্ছেন। অ্যালেক্স জানিয়েছেন এনরিক ইগলেসিয়াসের গান ওয়াই নট মি, এই গানটা শুনতে চান তিনি। আপাতত অন্য একটা গান শুনছি। আর এসএমএস করার নিয়মটা বলে দিয়ে, যদি কোনো মনের কথা শেয়ার করতে চান, কোনো ফিলিংস, কোনো অনুভূতি, অথবা কোনো অব্যক্ত কথা, অথবা কোনো গান, প্রথমে আরে লিখবেন, স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। সাথে থাকুন, একটু পরে ফিরছি। বৃষ্টিতে বিকেলে Hey friends, welcome back. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন আপনার নির্ভুম বন্ধু আজকে, এবং চলছে ড্রিমস অ্যাভিনিউ শনিবার রাতের স্পেশাল আয়োজন। আর সেই স্পেশাল আয়োজন এখন আরেকটু স্পেশাল কিছু হবে, যেটা কথা অনেকক্ষণ ধরে বলছিলাম, সেই এফএম লাইব্রেরি সেগমেন্ট বহুদিন পরে। এবং আজকে একটা গল্প পড়বো বলেছিলাম, আমি পড়তে পড়তে সবার সাথে শেয়ার করবো, এবং আমার পড়া শেষ মোটামুটি, সবার সাথে এখন শেয়ার করব। তবে আমি আসলে আমার কাছে অসাধারণ লেগেছে সেই প্রথমবার 99 সালে, আজকে দ্বিতীয়বার পড়লাম আজকেও। আশা করছি যে ভালো লাগবে। এবং প্রথম প্রেমে পড়ার অনুভূতিটা, ওই সময়ের সেই আলাদা স্পেশাল যে একটা বৈচিত্র্যপূর্ণ অনুভূতি, সেই অনুভূতিটা। এবং 3 জন কিশোরের কথা বলা হয়েছে যারা সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে, এরকম বিকাশ, অসিত আর হিতাংশু, এই 3 জনের কথা। সেই 1927 সালের ঘটনা, ঢাকার পুরানা পল্টনে। তারা 3 জন একই সাথে। আচ্ছা, আমি গল্পই পড়ি, আপনি তাহলে নিজেই বুঝতে পারবেন। গল্পটা হচ্ছে বুদ্ধদেব বসুর একটা গল্প, নাম হচ্ছে আমরা 3 জন। আমরা 3 জন একসঙ্গে তার প্রেমে পড়েছিলাম, আমি আর অসিত আর হিতাংশু, ঢাকায় পুরানা পল্টনে 1927। সেই ঢাকা, সেই পুরানা পল্টন, সেই মেঘে ঢাকা সকাল। এক পাড়ায় থাকতাম 3 জন। আমরা এসেছিলাম কিছু পরে, অসিতদের বাড়ি তখন ছাদ পিটোচ্ছে। আমরা 3 জন একসঙ্গে থাকতাম সব সময়, যতটা এবং যতক্ষণ থাকা সম্ভব। বিকেলে 2টি সাইকেলে চড়ে 3 জন প্রায় আমরা শহরে যেতাম। কোনোদিন বিখ্যাত ঘোষবাবুর দোকানে চপ কটলেট খেতে, কোনোদিন শহরে একটি মাত্র সিনেমায়, কোনোদিন চিনেবাদাম পকেটে নিয়ে নদীর ধারে। সাইকেল চালানোটা আমার জীবনে হলো না, চেষ্টা করেও শিখতে পারিনি ওটা, কিন্তু ওদের ওই 2 চাকার গাড়িতে চড়েছি অনেক। আমরা পড়েছিলাম, আবার 3 জন একসঙ্গে অন্য একজনের প্রেমে পড়লাম, সেই ঢাকায়
পুরানা পল্টনে 1927 সনে। নাম তার অন্তরা। তখনকার ঢাকার পক্ষে নামটি অত্যন্তই শৌখিন, কিন্তু ঢাকার মতো কিছু তো তাদের নয়। মেয়ের নামই বা হবে কেন? ভদ্রলোক বাড়িতেও প্যান্ট পরে থাকেন, আর ভদ্রমহিলা এমন সাজেন যে পিছন থেকে হঠাৎ তাকে তার ভয়। আর তার মেয়ে, তাদের মেয়ে, তার কথা আর কি বলবো। সে সকালে বাগানে বেড়ায়, দুপুরে বারান্দায় বসে থাকি বই কোলে নিয়ে, বিকেলে রাস্তায় হাঁটে প্রায় আমাদের গা ঘেঁষেই। সব সময় দেখা যায় তাকে, মাঝে মাঝে শোনা যায় গলার আওয়াজ। সেই ঢাকায় সুদূর 27 সনে কোনো একটি মেয়েকে চোখে দেখা যখন সহজ ছিল না, যখন বন্ধ গাড়ির দরজার ফাঁকে একটুখানি শাড়ির পাড় ছিল আমাদের স্বর্গের আভাস, তখন এই যে মেয়ে, যাকে আমরা দেখতে পাই এক এক দিন এক এক রঙের শাড়িতে, আর তার উপর নাম যার অন্তরা, তার প্রেমে পড়ব না এমন সাধ্য কি আমাদের? নামটা কিন্তু বের করেছিলাম আমি। রোজ সই করে পাউরুটি রাখতে হয় আমাকে। একদিন রুটিওয়ালার খাতায় নতুন একটা নাম দেখলাম, নীল কালিতে বাংলা হরফে পরিষ্কার করে লেখা, অন্তরা দে। একটু তাকিয়ে থাকলাম লেখাটুকুর দিকে। অসিত বলল, ডাকে তরু বলে। তরু? এই ঢাকা শহরেই 200-300 অন্তত তরু আছে, কিন্তু সে মুহূর্তে আমার মনে হলো, এবং আমি বুঝলাম, অসিতেরও মনে হলো যে সমস্ত বাংলা ভাষায় তরুর মতো এমন একটি মধুর শব্দ আর নেই। তা হোক, হিতাংশুর একটু বাজে কথা বলাই চাই, কেননা যাকে নিয়ে বা যাদের নিয়ে কথা হচ্ছে তাদেরই বাড়ির একতলায় তারা ভাড়াটে। আমাদের চাইতে বেশি না জানলে ওর মান থাকে না। তাই ও নাকের মাসির একটু কুচকে বলল, অন্তরা থেকে তরু, এটা কিন্তু আমার ভালো লাগে না। ভালো লাগে না কেন? খুব ভালো। গলা চড়িয়ে দিলাম, কিন্তু ভেতরটা কেমন দমে গেল। আমি হলে অন্তরাই ডাকতাম। কি সাহস, কি দুঃসাহস তুমি ডাকতে, তাও আবার নাম ধরে! ইস! প্রতিবাদের তাপে আমার মুখ গরম হয়ে উঠল। বেশ চোখা চোখা কয়েকটা কথা মনে মনে গোছাচ্ছি, ফস করে অসিত বলে উঠল, আমিও তাই। বিশ্বাসঘাতক! এরকম ছোট ছোট ঝগড়া প্রায় হতো আমাদের। এমন দিন যায় না যেদিন ওকে নিয়ে কোনো কথা না হয়, আর এমন কোনো কথা হয় না যাতে তিনজনই একমত হতে পারি। সেদিন যে নীল শাড়ি পরেছিল তাতেই বেশি মানিয়েছিল, না কালকের বেগুনি রঙেরটায়? সকালে যখন বাগানে দাঁড়িয়েছিল তখন পিঠের উপর বেনি দুলছিল, না চুল খোলা ছিল? বিকেলে বারান্দায় বসে কলুর উপর কাগজ রেখে কি চিঠি লিখছিল, না আঁক কষছিল? এমনি সব বিষয় নিয়ে চেঁচামেচি করে আমরা গলা ফাটাতাম। সবচেয়ে বেশি তর্ক হতো নিয়ে, সেটা একটু অদ্ভুত। ওর মুখের সঙ্গে মোনালিসার মিল কি খুব বেশি, অল্প একটু, না কিছুই না? আমি তখন প্রথম মোনালিসার ছাপা ছবি দেখেছি এবং বন্ধুদের দেখিয়েছি। হঠাৎ একদিন আমারই মুখ দিয়ে বেরোলো কথাটা, ওর মুখ অনেকটা মোনালিসার মতো। তারপর এ নিয়ে অসংখ্য কথা খরচ করেছি আমরা, কোনো মীমাংসা হয়নি। তবে একটা সুবিধা এই হলো যে আমাদের মুখে মুখে ওর নাম হয়ে গেল মোনালিসা। অন্তরাতে যতই সূর্য ঝরুক, তরুতে যতই তরুণতা, যে নামে ওকে সবাই ডাকে সে নামে তো আমরা ওকে ভাবতে পারি না। অন্য একটি নাম, যা শুধু আমরা জানি আর কেউ জানে না। এমন একটি নাম পেয়ে আমরা যেন ওকেই পেলাম। হিতাংশুকে প্রায় বলতাম, তোমার সঙ্গে একদিন আলাপ হবেই তো বাড়ি। আর হিতাংশু একটু লাল হয়ে বলতো, যা, যার মানে হচ্ছে যে সেটা হলেও হতে পারে। আর তা নিয়ে অনেক জল্পনা কল্পনাই চলতো আমাদের, কিন্তু মনে মনে আমরা ধরেই নিয়েছিলাম যে এসব কিছু না, শুধুই কথার কথা। একদিন সন্ধ্যার একটু পরে তিনজনে ফিরছি সাইকেলে রমনা বেরিয়ে। আমি হিতাংশুর পিছনে নির্জন পথে নিশ্চিন্তে গল্প চালিয়েছি। হঠাৎ কথা বন্ধ করে সাইকেলের উপর কিরকম কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে আমি প্রায় পড়ে যাচ্ছিলাম সাইকেল থেকে। ডাল সামলাতে গিয়ে টেনে ধরলাম হিতাংশুর জামার গলা। সঙ্গে সঙ্গে মোটা গলায় কে একজন বলে উঠলেন, টেক কেয়ার ইয়াং ম্যান। তাকিয়ে দেখি ঠিক আমাদের সামনে দে সাহেব দাঁড়িয়ে, আর তার স্ত্রী আর কন্যা। অসিত সাইকেলটা একটু ঘুরিয়ে এক পা মাটিতে ঠেকিয়ে চুপ করে আছে। তার মুখের ভাবটা বেশ বীরের মতো। রিয়েল ইউ মাস্ট বলতে বলতে দে সাহেব হিতাংশুর মুখের উপর চোখ রাখলেন। ও ইটস ইউ, কেশববাবুর ছেলে। আমি স্পষ্ট দেখলাম হিতাংশু বোকার মতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আর এরা তিনজনকে একসঙ্গেই তো দেখতে পাই সব সময়, বন্ধু বুঝি? বেশ বেশ, আই লাইক ইয়াং ম্যান আমাদের ওরা। তারপরে তিন বন্ধুর মধ্যে বেশ ব্যাপক উত্তেজনা। এই প্রথম সামনাসামনি তাদের পরিবারের সাথে কথা হলো এবং বাসাতে ইনভাইট করলেন। তিন বন্ধুর তো উত্তেজনায় মানে ঘুমিয়ে আসেন এরকম একটা অবস্থা। আবার গল্পে ফিরে যাই। ক্রমে ক্রমে হিতাংশু আর আমারও ধারণা যে দে সাহেব সত্যিই আমাদের যেতে বলেছেন। আমরা গেলে রীতিমতো সুখী হবেন তিনি, না গেলে দুঃখিত হবেন, এমনকি তাকে অসম্মানই করা হবে তাতে। তার সম্মান রক্ষার জন্য ক্রমশই আমরা বেশি রকম ব্যস্ত হতে থাকলাম। রোজ সকালে স্থির করি আজ, রোজ বিকেলে মনে করি আজ থাক।
কোনোদিন দেখি ওরা বাগানে বসেছেন বেতের চেয়ারে, কোনোদিন বাড়ির সামনে মোটর গাড়ি দাঁড়ানো, তার মানে শহরের একমাত্র ব্যারিস্টার দাস সাহেব বেড়াতে এসেছেন। আর কোনোদিন বা চুপচাপ দেখে ধরে নেই ওরা বাড়ি নেই। দৈবাত একদিন হয়তো চোখে পড়ে দে সাহেব একা বসে খবরের কাগজ পড়ছেন, মনে হয় এইটা ভারী সুসময়। কিন্তু বাগানে গেটের সামনে পা থমকে যায় আমাদের, অসিতের যতটা নয় ততটা হিতাংশুর। কেবলই মনে হয় এখন গেলে বিরক্ত হবেন, আবার তখনই ভাবি বিরক্ত কেন, আরে নিয়ে এত ভাববারই বা কি আছে, মানুষকে মানুষের সঙ্গে দেখা করে না? আমরা চোরও নই, ডাকাতও নই, যাবো করবো, চলে আসবো, ব্যাস। সেদিন আকাশে মেঘ টিপটিপ বৃষ্টি, বাইরে থেকে মনে হলো ওরা বাড়িতেই আছেন। ছোট্ট গেট ঠেলে সকলে আগে ঢুকলো অসিত, লম্বা ফর্সা সুশ্রী, তারপর হিতাংশু, গম্ভীর চশমা পরা, ভদ্রলোক মাফিক, আর সকলের শেষে পুচকে আমি। বাগান পার হয়ে বারান্দায় উঠে দাঁড়ালাম আমরা। কাউকে ডাকবো কি না, কাকে ডাকবো, কি বলে ডাকবো, এইসব যখন ভাবছি তখন পর্দা ঠেলে দে সাহেব দাঁতের ফাঁকে পাইপ চেপে ধরে বললেন, ইয়েস। এই বিজাতীয় সম্ভাষণে সপ্রতিভ অসিত একটু বিচলিত হলো। আমরা এসেছিলাম, আপনি বলেছিলেন। আবছা আলোয় তখন দে সাহেব আমাদের চিনলেন। ও তোমরা, তা অসিত আবারও বলল, আপনি বলেছিলেন আমাদের একদিন আসতে। ও হ্যাঁ হ্যাঁ, একটু কেসে, এসো এসো তোমরা। পর্দা তুলে দরজা ছেড়ে সরে দাঁড়ালেন দে সাহেব, আমরাও দাঁড়িয়ে থাকলাম। দে সাহেব বললেন, সুমি, এই আমাদের পুরানা পল্টনের 3 মাস্কেটিয়ার্স, এটি কেশববাবু ছেলে, আর এরা। হিতাংশু পরিচয় করিয়ে দিল। মিসেস দে ডাক দিলেন, তরু। মোনালিসা চোখ তুলল। এরা আমাদের প্রতিবেশী, আর এই আমাদের মেয়ে। মোনালিসা বই রেখল, ছিপছিপে সবুজ একটি গাছের মতো দাঁড়ালো। অল্প হাওয়ায় গাছ যেমন নড়ে তেমনি করে মাথা নড়ল একটু, তারপর আবার চেয়ারে বসে বই খুলে চোখ নিচু করল। আমার মনে হলো আমি স্বপ্ন দেখছি। অসিত কলকাতার ছেলে, আমাদের সকলের চাইতে খবর বেশি রাখে, চটপট কথা বলতেও পারে। আর হিতাংশু, সেও তার বাবার সঙ্গে নানা দেশ ঘুরেছে, কথাবার্তা যা একটু তারা দুজনেই বলল। আমি মেঝের দিকে তাকিয়ে চুপ, কি বলবো ভেবেও পেলাম না, বলতেও ভরসা হলো না, পাছে আমার বাঙাল টান বেরিয়ে পড়ে। মোনালিসাকে দেখবার ইচ্ছা ভেতরে ভেতরে পাগল করে দিচ্ছিল আমাকে, কিন্তু কিছুতেই কি একবারও চোখ তুলতে পারলাম? মিসেস দে বললেন, তোমরা কি কলেজে পড়ো? অসিত যথাযথ জবাব দিয়ে সগর্বে বলল, হিতাংশু 15 টাকা স্কলারশিপ পেয়েছে ম্যাট্রিকে। হঠাৎ ঘরে কোণ থেকে তারের মতো একটি আওয়াজ বেজে উঠল। বাবা কিডস কত বছর বয়সে মারা গিয়েছিলেন? দে সাহেব কি বললেন, তোমরা কেউ বলতে পারো? অসিত ফস করে বলল, বিকাশ নিশ্চয়ই বলতে পারবে, বিকাশ কবিতা লিখে। সত্যি? মুখে একটি ছেলে মানুষই হাসি ফোটালেন মিসেস দে। আর মুহূর্তের জন্য আমি অনুভব করলাম মোনালিসার চোখও আমার উপর পড়ল। হাত ঘেমে উঠল আমার, কানের ভিতর যেন পিপি আওয়াজ দিচ্ছে। সব শুদ্ধ কতটুকু সময়? 15 মিনিট, 20 মিনিট? কিন্তু বেরিয়ে এলাম যখন, এত ক্লান্ত লাগলো, কলেজে 5টা লেকচার শুনেও তত লাগে না। মিসেস দে জোর করে 2টো ছাতা দিয়েছিলেন আমাদের, কিন্তু ছাতা আমরা খুললাম না। টিপ টিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে মাঠের অন্ধকারে মিলিয়ে গেলাম। হঠাৎ অসিত, বকবক না করেও থাকতে পারে না, বলে উঠল, কি চমৎকার ওরা, সত্যি চমৎকার। হিতাংশু সায় দিল সঙ্গে সঙ্গে। আমি কথা বললাম না, কোনো কথাই ভালো লাগছিল না আমার। পরের দিন 3 জনে আবার গেলাম ছাতা ফেরত দিতে। চাকর আমাদের ঘরে নিয়ে বসালো। তারপর মোনালিসাই এলো ঘরে। তড়াক করে উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম, একটু হেসে বললাম, এই ছাতাটা? ও মা, এর জন্য আবার? বসুন। মনে মনে এরকম ভেবে গিয়েছিলাম ঘটনাটা, কিন্তু হলো একটু অন্যরকম। চাকর এসে ছাতাটি নিয়ে ভিতরে চলে গেল, আর ফিরে এলো না, কেউই এলো না। দাঁড়িয়ে থেকে মাথা নিচু করে নিঃশব্দে ফিরে এলাম। কেউ কারো মুখের দিকে তাকাতে পারলাম না। না না, ওই সুন্দর করে সাজানো ঘর, যেখানে সাদা ধবধবে আলোয় দেওয়ালের প্রতিটি কোণ ঝকঝক করে, আর কোণের চেয়ারে বসে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য মেয়েটি কোনো এক নীল মলাটের আশ্চর্য বইয়ের পাতা উল্টায়, সেখানে জায়গা নেই। কিন্তু তাতে কি, মোনালিসা মোনালিসাই। ঝমঝম করে বর্ষা নামলো পুরানা পল্টনে। মেঘে ঢাকা সকাল, মেঘ ঢাকা দুরু দুরু দুপুর, নীল জ্যোৎস্নায় ভেজে ভেজে রাত্রি। 15 দিন ধরে প্রায় অবিরাম বৃষ্টির পর প্রথম যেদিন রোদ উঠল, সেদিন বাইরে এসে দেখি শহরের সবচেয়ে বড় ডাক্তারের মোটর গাড়ি তারাকুটিরের সামনে দাঁড়িয়ে। তবে কি ওদের বাড়িতে? প্রশ্নটা উচ্চারিত না হয়েও ব্যক্ত হলো। পরের দিন হিতাংশু গম্ভীর মুখে বলল, ওদের বাড়িতে অসুখ। কার? ওরই অসুখ। ওর অসুখ? ওর। সেদিনও বড় ডাক্তারের গাড়ি দেখলাম। তারপর দিন দুবেলাই। আমরা কি একবার যেতে পারি না, কিছু করতে পারি না? ঘুরঘুর করতে লাগলাম রাস্তায়, গাড়ির আড়ালে। ডাক্তার বেরিয়ে এলেন,
দে সাহেব সঙ্গে সঙ্গে গেট পর্যন্ত। আমাদের চোখে দেখলেন না তিনি। তারপর হঠাৎ দেখতে পেয়ে বললেন, তোমরা একবার যাও তো ভেতরে, উনি একটু কথা বলবেন। মিসেস দে বললেন, তরুর অসুখ। তার কণ্ঠস্বর আমার বুকে ছুরি বিধিয়ে দিল। কি অসুখ? টাইফয়েড। আমার কিছু ভালো লাগছে না। অসিত বলে উঠল, কিছু ভাববেন না, আমরা সব করে দেব। পারবে তোমরা? দেখো বাবা, এই একটাই সন্তান আমার। বলতে বলতে চোখের তার জল এলো। মোনালিসা, কোনোদিন জানলে না তুমি, কোনোদিন জানবে না কি ভালো আমাদের লেগেছিল, কি সুখী আমরা হয়েছিলাম সেই 27 সনের বর্ষায়, পুরানা পল্টনে। দিনের পর দিন, রাতের পর রাত, সেই জ্বরে ঝড়ে বৃষ্টিতে, থমথমে অন্ধকারে, ছমছমে ছায়ায় 1.5 মাস তুমি শুয়েছিলে। 1.5 মাস তুমি আমাদের ছিলে। 1.5 মাস ধরে সুখের স্পন্দন দিনে রাত্রে কখনো থামলো না আমাদের হৃৎপিণ্ডে। তোমার বাবা আপিস যান, ফিরে এসে রোগীর ঘরে উকি দিয়ে হাত পা এলিয়ে শুয়ে পড়ে নিজে চেয়ারে। তোমার মার সারাদিন পায়ের পাতা দাঁড়ায় না, কিন্তু রাত্রিরে আর পারেন না তিনি। রোগীর ঘরেই ক্যাম্প খাটে, ঘুমন, আর সারা রাত পালা করে করে জেগে থাকি আমরা। কখনো একসঙ্গে দুজনে, কচি 3 জনেই, বেশিরভাগ একলাম। আর তোমাকে নিয়েই একলা রাত জাগার সুখ আমিই পেয়েছি বেশি। অসিত সারাদিন ছুটোছুটি করেছে সাইকেলে, হিতাংশু বারবার। সবচেয়ে কাছের বরফের দোকান 1 মাইল দূরে, ওষুধের দোকান 2 মাইল, ডাক্তারের বাড়ি 3.5 মাইল। কোনোদিন অসিত 10 বার যাচ্ছে, 10 বার আসছে। কতবার ভিজে কাপড় শুকলো তার গায়ে। কোনোদিন রাত 12টায় হিতাংশু ছুটল বরফ আনতে, সব দোকান বন্ধ, রেলের স্টেশন নিঃসাড়। নদীর ধারে বরফের ডিপোতে গিয়ে লোকজনের ঘুম ভাঙিয়ে বরফ নিয়ে আসতে আসতে 2টো বেজে গেল তার। এদিকে আমি আইসব্যাগে জলের পরিমাণ অনুভব করছি বারবার, আর অসিত বাথরুমে বরফের ছোট ছোট ছড়ানো টুকরো 2 হাতে কুড়োচ্ছে। সাইকেলে আমার দখল নেই বলে বাইরের কাজ আমি প্রায় কিছুই পারি না। সারাদিন ঘুরঘুর করি তোমার মার কাছে কাছে, হাতের কাছে এগিয়ে দিই সব। ওষুধ ঢালি, টেম্পারেচার লিখি, ডাক্তার এলে তার ব্যাগ হাতে করে নিয়ে যাই, নিয়ে আসি। তারপর সন্ধ্যা হয়, রাত বাড়ে, বাইরে অন্ধকারের সমুদ্র, যে সমুদ্রে ক্ষীণ আলো জল একটি নৌকায় তুমি আর আমি চলেছি ভেসে। তুমি তা জানলে না মোনালিসা, কোনো দিন জানবে না। সারা দিন সারা রাত মোনালিসা মূর্ছিতের মতো পড়ে থাকে, ভুল বকে মাঝে মাঝে, এত ক্ষীণ স্বর যে কি বলছে বোঝা যায় না। তবু যে কটি কথা আমরা কানে শুনেছি তাই যত্ন করে তুলে রেখেছি মনে। একের শোনা অন্য কথা, দুজনকে বলাই চাই। কখনো হঠাৎ একটু অবসর হলে 3 জনে বসে সেই কথা কটি নিয়ে নাড়াচাড়া করেছি, যেন 3 জন কৃপণ সারা পৃথিবীকে লুকিয়ে তাদের মনে মুক্ত ছুঁয়ে ছুঁয়ে দেখছে বন্ধ ঘরে, অন্ধকার রাত্রে। যদি বলেছি উহ, সে যেন বাঁশির ফুয়ের মতো আমাদের হৃদয়কে দুলিয়ে গেছে। যদি বলেছে জল, তাতে যেন জলের সমস্ত তরলতা ছলছল করে উঠেছে আমাদের মনে। এক রাত্রে হিতাংশু বাড়ি গেছে, আর অসিত বারান্দায় বিছানায় ঘুমোচ্ছে। আমি জেগে আছি একা। টেবিলের উপর জ্বলছে মোমবাতি, দেওয়ালের গায়ে ছায়া কাঁপছে বড় বড়। অন্ধকারের সঙ্গে যুদ্ধ করে ওই আলোটুকু যেন আর পারছে না। আমিও আর পারছি না ঘুমেতে। ডাকাতের মতো ঘুম আমার হাত পা কেটে কেটে টুকরো করে দিল। মোমের মতোই গলে যাচ্ছে আমার শরীর। ডুবতে ডুবতে মনে হলো, মোনালিসা, তুমিও কি এমন করেই যুদ্ধ করছো মৃত্যুর সঙ্গে? মৃত্যু কি এই ঘুমের মতোই টানছে তোমাকে? তবু তুমি আছো, কেমন করে আছো? মনে হতেই ঘুম ছুটল। সোজা হয়ে বসলাম, তাকিয়ে রইলাম তোমার মুখের দিকে। সেই ক্ষীণ আলোয়, কাঁপা কাঁপা ছায়ায়, রাত 4টের স্তব্ধ মহান মুহূর্তে। তুমি কি মরবে? তুমি কি বেঁচে উঠবে? কোনো উত্তর নেই। তোমার কি ঘুম পেয়েছে? উত্তর নেই। তুমি ঘুমিয়েছো না জেগে আছো? উত্তর নেই। তবু আমি তাকিয়ে থাকলাম। মনে হলো এর উত্তর আমি পাবই, পাবো তোমারই মুখে। তোমার মুখের কোনো একটি ভঙ্গিতে, হয়তো কে জানে তোমার কণ্ঠেরই কোন একটি কথায়। আর আমি অবাক হয়ে দেখলাম আস্তে আস্তে চোখ তোমার খুলে গেল, মস্ত বড় হলো, উন্মাদের মতো ঘুরে ঘুরে স্থির হলো আমার মুখের উপর। গলা দিয়ে আওয়াজ বেরোলো, কে? আমি তাড়াতাড়ি আইস ব্যাগ চেপে ধরলাম। কে তুমি? আমি? তুমি কে? আমি বিকাশ। বিকাশ? বিকাশ এখন দিন না রাত্রি? রাত্রি। ভোর হবে না? হবে, আর দেরি নেই। দেরি নেই। আমার ঘুম পাচ্ছে বিকাশ। আমি তার কপালে আমার বরফ ঠান্ডা হাত রাখলাম। খুব ভালো লাগছে আমার। আমি বললাম, ঘুমোও। তুমি চলে যাবে না তো? না। যাবে না তো? না।
আমি তাহলে ঘুমোই, কেমন? নিঃশ্বাস উঠল আমার ভিতর থেকে। নিঃশ্বাসে সরে বললাম, ঘুমো, ঘুমো, আমি জেগে আছি, কোনো ভয় নেই। তুমি ঘুমিয়ে পড়লে, আর বাইরে দু একটা পাখি ডাকলো। ভোর হলো। প্রলাপ, জ্বরের প্রলাপ, তবু এটা আমারই থাক, একলা আমার। এই একটা কথা ওদের দুজনকে বলিনি, হয়তো ওদেরও এমন কিছু আছে যা আমি জানি না, আর কেউ জানে না। তুমি মোনালিসা, তুমিও জানলে না, জানবে না কোনো দিন। তারপর একদিন তুমি ভালো হলে, সে তো খুব সুখের কথা, কিন্তু আমরা যেন বেকার হয়ে পড়লাম। আর তুমি ভাত টাত খাবার দিন 15 পরে এবারে তোমার মানকে নিমন্ত্রণ করে খাওয়ালেন। সেদিন আমার অন্তত মনে হলো যে এই খাওয়াটা আমাদের ফেয়ারওয়েল পার্টি। কিন্তু তাই বা কেন? আমরা এখন যেতে পারি, বসতে পারি কাছে, গ্রামোফোন বাজিয়ে শোনাতে পারি, সে ক্লান্ত হলে পিঠের বালিশটা দিতে পারি ঠিক করে। এদিকে আকাশে কালো মেঘের সঙ্গে সাদা মেঘের খেলা, আর ফাঁকে ফাঁকে নীলের মেলা। এই করে করে আশ্বিন যেই এলো, ওরা চলে গেলেন মেয়ের শরীর সারাতে রাঁচি। বাঁধা ছাদা থেকে আরম্ভ করে নারায়ণগঞ্জ স্টিমারে তুলে দেওয়া পর্যন্ত সঙ্গে সঙ্গে থাকলাম আমরা তিনজন। ফার্স্ট ক্লাসের ডেকে রেলিং ধরে দাঁড়ানো মোনালিসার ছবিটি যখন চোখের সামনে ঝাপসা হলো, তখন আমাদের মনে পড়ল যে ওদের রাঁচির ঠিকানাটা জেনে রাখা হয়নি। আমার ইচ্ছে করছিল বাড়ি ফিরেই একটা চিঠি লিখে ডাকে দেই, তা আর হলো না। অসিত বলল, ওরই তো আগে লেখা উচিত। তা কি আর লিখবে? একটু হতাশভাবেই বলল হিতাংশু। কেন লিখবে না? না লেখার কি আছে? কি আছে কে জানে, কিন্তু 20 দিনের মধ্যেও কোনো চিঠি এলো না। এলো হিতাংশুর বাবার নামে মানি অর্ডার, বাড়ি ভাড়ার টাকা। তাই থেকে ঠিকানা সংগ্রহ করে আমরা চিঠি লিখব স্থির করলাম। ইনি বলে আমরাও নাগব, এটা কোনো রকম যুক্তি বলেই মনে হলো না আমাদের। অসুখ থেকে উঠে গেছে, হয়তো এখনো ভালো করে শরীর সারিনি, কেমন আছে সে খবরটা আমাদেরই তো নেওয়া উচিত। কিন্তু চিঠিতে পাঠে কি লিখব? আপনি লিখব না তুমি? মুখে অবশ্য আমাদের তুমিই বলেছে, আমরাও তাই। কিন্তু কতটুকু কথাই বা এ পর্যন্ত বলেছি আমরা? এতখানি কথা নিশ্চয়ই বলিনি যার জোরে কালির আঁচড়ে জল জল একটা তুমি লিখে ফেলা যায়। তাছাড়া কি লিখবই বা চিঠিতে? কেমন, ভালো তো? এতেই তো সব কথা ফুরিয়ে গেল। আমরা কেমন আছি, কি করছি, সেসব কথা লিখলে তো কতই লেখা যায়। কিন্তু মোনালিসা কি আমাদের খবর জানতে ব্যস্ত? অনেকক্ষণ ধরে জটলা করে কোনো মীমাংসা যখন হলো না, তখন ওরা আমাকেই বলল চিঠিখানা রচনা করে দিতে। আমি কবিতা টবিতা লিখি, তাই। সেরাত্রি লণ্ঠনের সামনে ঘামতে ঘামতে আমি লিখে ফেললাম, সুচরিতাশু। ভেবেছিলাম একখানা চিঠি আসবে, চিঠি এলো না। ভাবতে ভাবতে 21 দিন কেটে গেল। খুবই ভালো লাগছে বুঝি রাঁচিতে? অবশ্য ভালো লাগলেই ভালো, আমরা তাতেই খুশি। তারা কুটিরের একতলা বন্ধ, পুরোনা পল্টন তাই অন্ধকার। ওখানে পেট্রোম্যাক্স জ্বলতো কিনা রোধায় বসে বসে রাঁচির ছবি দেখছি আমরা। কারো কোনো অসুখ না করেও এমন কি হয় না যে আমাদের খুব খাটতে হয়? সত্যি শুয়ে বসে আর সময় কাটে না। আপনি দুটো, আপনি তুমি দুটোই বাঁচি, এর বেশি পারলাম না। এটুকুতেই রাত 3টে বাজলো। তাকিয়ে দেখি কাটাকুটির ফাঁকে ফাঁকে এই কটি কথা যেন কালো জঙ্গলে ঝিকিমিকি রোদ্দুর। বারবার পড়লাম, মনে হলো বেশ হয়েছে। আবার মনে হলো ছি ছি, ছিঁড়ে ফেল এক্ষুনি। ছিঁড়ে ফেললামও, কিন্তু তার আগে ভালো একটি কাগজে নকল করে নিলাম। আর পরদিন 3জন বসিয়ে দিলাম যে যার নাম। ঢাকা থেকে রাঁচি, রাঁচি থেকে ঢাকা, 4 দিন 5 দিন, আচ্ছা 6 দিন। না চিঠি নেই। সন্ধ্যায় কুয়াশা, একটু একটু শীত। চিঠি নেই। শিউলি ফুরিয়ে স্থল পদ্ম ফুটল, চিঠি নেই। চিঠি এলো শেষ পর্যন্ত। হিতাংশুর নামে একটি শীর্ণ পোস্টকার্ড, লিখেছেন ওর মা। অনেকটা এরকম, হিতাংশু, অসিত, বিকাশ, তোমারা 3জনে আমাদের বিজয়ের আশীর্বাদ যেন। আমাদের রাঁচির মেয়াদ শেষ হলো, শিগগিরই ফিরব। ইতিমধ্যে হিতাংশু, তুমি যদি আমাদের ঘরগুলি খুলে তোমাদের চাকর দিয়ে ঝাড় দিয়ে রাখো, বড় আশা করি ভালো আছো সকলে। তরুর শরীর এখন বেশ ভালো হয়েছে, মাঝে মাঝে সে তোমাদের কথা বলে। ইতি, তোমাদের মাসিমা। মাঝে মাঝে আমাদের কথা বলে। আর আমাদের চিঠি, পোস্টকার্ডটি তন্ন তন্ন করে খুঁজেও কোনো প্রমাণ পাওয়া গেল না যে চিঠিটা পৌঁছেছিল। কি হলো চিঠির? কিন্তু সে কথা বেশিক্ষণ ভাবার সময় কই আমাদের, তখনই লেগে গেলাম কাজে। কয়েকদিন পর আরেকটি পোস্টকার্ড, রবিবার ফিরছি, স্টেশনে এসো। শুধু স্টেশনে? আমরা ছুটলাম নারায়ণগঞ্জে। আহ, কি সুন্দর দেখলাম মোনালিসাকে। কচি পাতার রঙের শাড়ি পরনে, লাল পাড়, লালচে মুখের রং, একটু মোটা হয়েছে, একটু যেন লম্বাও। পাছে কাছে দাঁড়িয়ে ধরা পড়ে যে সে আমাকে মাথায় ছাড়িয়ে গেছে, আমি একটু দূরে দূরে থাকলাম। মাসিমা বললেন, তোমরা এই গাড়িতেই এসো। না না, সে কি কথা, আমরা আমরা এই পাশের গাড়িতেই। আরে এসো না, বলে দে সাহেব অসিতের পিঠের উপর হাত রাখলেন। নারায়ণগঞ্জ থেকে ঢাকা,
মনে হলো আমাদের জীবনের সবচেয়ে সুখের সময়টি এতকাল এই ৪৫টি মিনিটের জন্যই অপেক্ষা করেছিল। ফার্স্ট ক্লাসের গদিকে অবজ্ঞা করে আমরা বসলাম বাক্স বিছানার উপর। তাতে একসঙ্গে সকলকেই দেখতে পেলাম। দেখলাম মোনালিসা খুশি, ওর মা খুশি, বাবা খুশি। দেখতে দেখতে আমরাও খুশিতে ভরে গেলাম। রীতিমতো কলরব করতে করতে চললাম আমরা। মোনালিসা নাম ধরে ধরে ডাকতে লাগলো আমাদের। কত কথা তার, কত গল্প। আর গাড়ি যখন ঢাকা স্টেশনের কাছাকাছি কোনো এক ঝর্ণার বর্ণনা দিচ্ছে সে, হঠাৎ আমি বলে উঠলাম, আমাদের চিঠি পেয়েছিলে? তোমাদের চিঠি? না, তোমার চিঠি। আমি একটু লাল হয়ে বললাম, জবাব দাওনি যে? এতক্ষণ ধরে তো সেই জবাবই দিচ্ছি, বাড়ি গিয়ে আরও দেব। মিথ্যে বলেনি মোনালিসা। স্বর্গের দরজা হঠাৎ খুলে গেল আমাদের। আমরা তিনজনই আমরা চারজন হয়ে উঠলাম। তারপর একদিন মাসিমা আমাদের ডেকে বললেন, একবার তোমরা তরুর জন্য খেটেছ, আরেকবার খাটতে হবে। 29 অঘ্রাণ ওর বিয়ে। 29, আর 10 দিন পরে? ছুটে গেলাম ওর কাছে, বললাম, মোনালিসি। ভ্রু কুচকে বলল, কি বললে? গোপন নামটা হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে যাওয়ায় আমি একটু থমকে গেলাম। কিন্তু একবার যখন বেরিয়ে গেছে তখন ভয় কি? মরিয়া হলে মানুষের যে সাহস হয়, সেই সাহসের বসে আমি সোজা তাকালাম ওর চোখের দিকে। চোখের ভিতরে যা যা আগে আমি কখনো করিনি। বেগুনি বেগুনি কালো রঙের ওর চোখ, এক ফোঁটা হীরের মতো চোখের মণি। তাকিয়ে থেকে আবার বললাম, মোনালিসা। মোনালিসা? সে আবার কে? মোনালিসা তোমারই নাম, বলল অসিত। জানো না? সে কি? হিতাংশু বলল, আর কোনো নামে আমরা ভাবতেই পারি না তোমাকে। মজা তো। কৌতুকের রং লাগলো ওর মুখে, মিলিয়ে গেল। পলকের জন্য ছায়া পড়ল সেখানে, যেন একটি ক্ষণিক বিষাদের মেঘ আস্তে আস্তে ভেসে গেল মুখের উপর দিয়ে। একটু তাকিয়ে রইল, চোখের পাতা দুটি চোখের উপর নামলো একবার। হঠাৎ মুহূর্তের জন্য, কি কারণে বুঝলাম না, আমাদের একটু যেন মন খারাপ হলো। কিন্তু তখনই তা উড়িয়ে দিল হাসির হাওয়া। আমাদের কথায় লাগলো ঠাট্টার বুড়বুড়ি। কি শুনছি মোনালিসা, কি শুনছি? কি শুনছো বলো তো? বলে আঁচলে মুখ চেপে করে হেসে পালিয়ে গেল। বর এলো বিয়ের 2 দিন আগে কলকাতা থেকে। ধবধবে ফর্সা, ফিনফিনে ধুতি পাঞ্জাবি পরনে, কাছে দাঁড়ালে সূক্ষ্ম একটি সুগন্ধে এমন যেন পাখি হয়ে উড়ে যায়। দেখে আমরা মুগ্ধ। হিতাংশু বারবার বলতে লাগলো, হিরেনবাবু কি সুন্দর দেখতে। অসিত জুড়ল ধুতির পাল্টা। আমি ফস করে বললাম, যাই বলো, ঠোঁটের কাজটা একটু বোকা বোকা। কি বোকা বোকা? অসিত চেঁচিয়ে উঠল। মোনালিসার মতো তো নয়। একজনকে আরেকজনের মতো হয় কখনো? খুব মানিয়েছে দুজনে, চমৎকার। বিয়ের দিন সানাইয়ের শব্দে রাত থাকতেই আমার ঘুম ভেঙে গেল। চোখ মেলেই মনে পড়ল সেই আরেকটি শেষ রাত্রি, যখন মৃত্যুর হাত থেকে মনে হয়েছিল তখন মোনালিসাকে আমি ফিরিয়ে এনেছিলাম। সেদিন অন্ধকারের ভিতর থেকে একটু একটু করে আলো বেরিয়ে আসা দেখতে দেখতে যে আনন্দে আমি ভেসে গিয়েছিলাম, সেই আনন্দ ফিরে এলো আমার বুকে। গা কাটা দিয়ে উঠল। সানাইয়ের সুরে চোখ ভরে উঠল জলে। আর শুয়ে থাকতে পারলাম না। তারাভরা আকাশের তলায় দাঁড়ালাম এসে। শুনতে পেলাম বিয়ে বাড়ির সারা সব শাঁখের ফু। কাছে গেলাম, মনে হলো আর একবার যদি দেখতে পাই। এই ভোর হবার আগের মুহূর্তে, যখন আকাশ ঘোষণা করছে মধ্যরাত্রি আর হাওয়ায় ছড়িয়ে পড়েছে ভোর, এই আশ্চর্য অপার্থিব সময়ে একটু দেখতে পাই যদি। কিন্তু না, গায়ে হলুদ হচ্ছে, কত কত অচেনা মেয়ে ঘিরে আছে তাকে, কত কাজ, কত সাজ। এর মধ্যে আমি তো তাকে দেখতে পাবো না। বাইরে দাঁড়িয়ে ভেতরকার চলাফেরা কথাবার্তা শুনতে লাগলাম। আর সব ছাপিয়ে, সব ছাড়িয়ে সানাইয়ের সুর ঝরল আমার চোখের সামনে। কাঁপতে কাঁপতে তারার ঝাঁক মিলিয়ে গেল। ফুটে উঠল মাঠে মাঠে গাছপালার চেহারা, মাটির অবয়ব। পৃথিবীতে আর একবার ভোর হলো। দিন অসিতের গলা একেবারেই ভেঙে গিয়ে নববধূর মতো ফিসফিসে হলো। এত ব্যস্ত সে, যেন আমাকে চেনেই না। হিতাংশু ব্যস্ত। আর শেষ পর্যন্ত যখন বিয়ের পিঁড়িতে বসিয়ে কনেকে 7 পা ঘোরাবার সময় এলো, তখনও আমি এগিয়ে গেলাম। কিন্তু আমাকে ঠেলে দিয়ে অসিত আর হিতাংশুই পিঁড়ি তুলল। হাতে দুজনে গলা জড়িয়ে ধরে ওর 7 পা ঘুরল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। বিয়ের পর থেকেই আমরা 3 জন হিরেনবাবুর চাকর মনে গেলাম। তার মতো সুন্দর কেউ না, তার মতো বিদ্যে বুদ্ধি কারো নেই, তার মতো ঠাট্টা করতে কেউ পারে না। একদিন দুপুরবেলা হিরেনবাবুর কাছে খুব একটা মজার গল্প শুনছি। তিনি একটু এদিক ওদিক তাকিয়ে হঠাৎ বললেন, দেখো তো ভাই, তরু গেল কোথায়? ডেকে আনবো? বলে আমি ছুটে বেরিয়ে গেলাম। দক্ষিণের বারান্দায়
রোদে পিঠ দিয়ে বসে মোনালিসা চুল আঁচড়াচ্ছে। আমি কাছে গিয়ে দাঁড়ালাম। দাঁড়িয়ে কথা বলতে বলতে ভুলে গেলাম। হঠাৎ যেমন নতুন লাগলো তাকে, একটু অন্যরকম। সিঁথিতে জল জলে সিঁদুর, পরনে কড়কড়ে শাড়ি, কানে হাতে গলায় চিকচিকে গয়না, আর কেমন একটা গন্ধ দিচ্ছে গা থেকে। হিরেনবাবুর সেন্টের গন্ধ না, নতুন ফার্নিচারের মদ মদ গন্ধ না, চুলের তেল পাউডারেরও না। আমার মনে হলো এই সমস্ত মিলিত গন্ধের যেটা নির্যাস, সেটাই ভর করেছে মোনালিসা। জোরে নিঃশ্বাস নিলাম কয়েকবার। মাথা যেন ঝিমঝিম করে উঠল। সো ফ্রেন্ডস, গল্পের অর্ধেকের একটু বেশি বড় হয়েছে। আমি জানি না কেমন লাগছে। আমি একেবারে পুরোপুরি হারিয়ে গেছি গল্পের মধ্যে, এবং বাকি অর্ধেকটার একটু কম এখনো বাকি। একটা গান শুনে একটু পরে আবার বলবো। সাথে থাকুন, একটু পরে ফিরছি। FM লাইব্রেরি। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য সেগমেন্ট FM লাইব্রেরি। পড়ছিলাম বুদ্ধদেব বসুর গল্প, যার নাম হচ্ছে আমরা তিনজন। মোনালিসার তো বিয়ে হয়ে গেল, আমরা সেই স্টেজে ছিলাম বোধহয়, আবার আমি সেখান থেকে শুরু করছি। সেদিকে তাকিয়ে আবার বলল, তোমরা আমাকে মনে রাখবে বিকাশ? আমি ব্যস্ত হয়ে বললাম, আর কথা না, চলো এখন। আর কথা না বলে আস্তে বেরিয়ে এলাম আমি। পিঠ দিয়ে অনুভব করলাম ও ঘরের দরজা বন্ধ হয়ে গেল। বাড়ি গেলাম না, বারান্দায় যেখানে ও বসেছিল ঠিক সেখানটায় বসে পড়লাম। ওর চুলের গন্ধমাখা চিরুনিটা সেখানেই পড়েছিল। হাতে তুলে নিয়ে দাঁতগুলির উপর আস্তে আস্তে আঙুল চালাতে লাগলাম, বারবার বারবার। আরও একদিন, আরও একদিন। যাবার দিন এলো, আর একটা দিন শুধু, তারপর চলে গেল। চিঠি এলো এবার, তিনজনের কাছে একখানা চিঠি, মোটা নীল খামে, আমার নামে। তিনজনের হয়ে জবাব লিখলাম আমি। একটু লম্বাই হলো, সেই সঙ্গে একটা কবিতাও লিখে ফেললাম। সেটা অবশ্য পাঠালাম না। চিঠি বন্ধ হয়ে গেল শিগগিরই। তারপর শুধুই কবিতা লিখতে লাগলাম। দেখতে দেখতে খাতা ভরে উঠল। আমার কাছে খবর পাই ভালো আছে ওরা, খুব ভালো আছে। হিরেন গাড়ি কিনেছে, সেদিন ওরা আসানসোল বেরিয়ে এলো। কলকাতায় কথা বলা সিনেমা দেখাচ্ছে। টমেটো সের 1 পয়সা। তবে শীত কমে গেছে হঠাৎ, অসুখ বিসুখ দেখা না দেয়। আর একটু গরম পড়লেই ওরা চলে যাবে দার্জিলিং। না দেখা দার্জিলিংয়ের ছবি দেখতে লাগলাম মনে মনে। কিন্তু সে ছবি মুছে দিয়ে মাসুম একদিন বললেন, ওরা তো আসছে আসছে এখানে, ঢাকায়। দার্জিলিংয়ের কি হলো? আমাদের নীরব প্রশ্নের উত্তরে বললেন, শরীরটা খারাপ হয়েছে ওর, আমার কাছেই থাকবে এখন। কি অসুখ করেছে আবার? চমকে উঠলাম তিনজনে। না, অসুখ ঠিক না, শরীরটা ভালো নেই আর কি। মাসিমা মৃদু হাসলেন। খুব খারাপ লাগলো মাসিমার কথা শুনে, হাসি দেখে। শরীর ভালো না অথচ অসুখও না, এ আবার কিরকম কথা? আর মাসিমা কেমন নিশ্চিন্ত নিরুদ্বেগ, যেন খুশি হয়েছেন খবর শুনে। রীতিমতো রাগ হলো মনে মনে। ওরা পৌঁছবার ঘণ্টাখানেকের মধ্যেই আমরা 3 মূর্তি গিয়ে হাজির হলাম। মোনালিসা সোফায় বসে আছে একটু এলিয়ে, হাতে সিগারেট টিন। আমরা তিনজন মুখ চাওয়াচাই করলাম। হিরেনবাবু কি সিগারেট ধরিয়েছেন ওকে? আমাদের দেখে ফিকে একটু হাসলো, কথা বলল না। কেমন আছো মোনালিসা? আমরা চেষ্টা করলাম স্ফূর্তির সুর লাগাতে। সিগারেটের টিনটা মুখের কাছে এনে তার সঙ্গে একবার মুখ ঠেকিয়ে ডালা বন্ধ করে বলল, এই তোমার। সে কথার কোনো জবাব না দিয়ে বলল, তোমাদের কি খবর? তারপর আস্তে আস্তে এটা ওটা গল্প করতে লাগলো, আর সিগারেটের টিনটা মুখে তুলতে লাগলো ঘন ঘন। ওর কি এমন সাংঘাতিক কোনো অসুখ করেছে যা কারো কাছে বলাও যায় না? আর ও যেন কেমন হয়ে গেছে, যেন আধমরা। আস্তে কথা বলে, একভাবে স্থির হয়ে বসে থাকে। হাসি পেলে ভালো করে হাসেও না। মায়েদের মুখে শুনেছি যে বিয়ের পরে মেয়েদের শরীর আরও ভালো হয়, কিন্তু আমাদের মোনালিসার এই হাল হলো। ছোট্ট একটা প্লেট হাতে করে মাসিমা এসে বললেন, এটা একটু মুখে দিয়ে দেখতো। কি মা? দেখ না, বলে তিনি আঙুল দিয়ে মুখে গুজে দিলেন। না না না। মোনালিসার মুখে কষ্টের রেখা ফুটে উঠল। গলার কাছটায় হাত রেখে মুখ নিচু করল সে। বেরিয়ে এসে খানিকক্ষণ নিঃশব্দে হাঁটলাম আমরা, ঘন্ন খুবই। হঠাৎ অসিত বলল, ও বারবার থুথু ফেলছিল সিগারেটের টিনে। যা, আমি আটকে উঠলাম। অসুখ না, অসিত গম্ভীরভাবে বলল, ওর ছেলে হবে।
শুনে হিতাংশু খুব খুব করে হেসে উঠল। হাসছো কেন? আমি রেগে গেলাম। হাসবার কি আছে এতে? যাও, কিছু ভালো লাগছে না আমার, আমি বাড়ি যাই। ওদের ত্যাগ করে একা ফিরে এলাম। বেলা শেষের আলোয় একটা বই খুলে পড়তে বসে গেলাম। কি স্তব্ধ সেই দুপুরবেলা, কিরকম ছবির মতো সুন্দর। সেই 1928 সনে পুরানা পল্টনের ফাল্গুন মাসে ঘোড়ার গাড়ি আর অসিতের সাইকেল ছোট্ট হতে হতে রাস্তার বাঁকে অদৃশ্য হলো। আমি আর হিতাংশু ভেতরে এলাম। বালিশে মুখ গুজে মোনালিসা ফুলে ফুলে কাঁদছে। মোনালিসা, শোনো, কথা শোনো। হিরেনবাবু আবার তো আসবেন, এরপর ওকে আর যেতেই দেবো না আমরা। আর না, আর কেঁদো না মোনালিসা, তোমার পায়ে পড়ি। থামলো না কান্না। আমি মেঝেতে ওর কাছে হাঁটু ভেঙে বসে পড়লাম। ওর মাথায় হাত রেখে গুনগুন করে বলতে লাগলাম, আর না, আর কাঁদে না, একটু থামো, একটু চুপ করো মোনালিসা। হঠাৎ গলা ভেঙে গিয়ে আমিও ফুপিয়ে কেঁদে উঠলাম। একটু পরে মোনালিসা আমাকে ঠেলা দিয়ে বলল, এই কাঁদছো কেন বোকা? আমি দুহাতে মুখ ঢেকে থামলাম। আমাকে চুল ধরে ঝাঁকানি দিয়ে আবার বলল, পুরুষ মানুষ কাঁদতে লজ্জা করে না? থামো এক্ষুনি। আমি হাত সরিয়ে ভেজা চোখে তাকালাম। চোখাচোখি হতেই সুখে আমার বুক কেঁপে উঠল। তারপর সারাদিন ধরে একটু একটু কাঁপল। রাত্রে ঘুমের মধ্যেও ভুলতে পারলাম না। আমরা তিনজন ওকে ঘিরে রইলাম। ও যাতে ভালো থাকে, কখনো মন খারাপ না করে। হঠাৎ এক একটা অদ্ভুত জিনিস ওর খেতে ইচ্ছা করে। অসিত শহর ঢুঁড়ে তা জোগাড় করে আনে। দেখেই ওর ইচ্ছে চলে যাবে, জানা কথা। কবে আবার নতুন ইচ্ছে হবে, সেই আশায় থাকি আমরা। আর যদি কখন একটু খায়, খেয়ে বলে ভালো, তাহলে তো কথাই নেই, আহ্লাদে আমরা হাবুডুবু। হিরেনবাবুর চিঠি আসতে দেরি হলেই আমরা বলি, উনি হঠাৎ এসে অবাক করে দেবেন, এজন্যই চিঠি লিখছেন না। কথাটা ঠিক নয় জেনেও প্রতিবারই মোনালিসার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। আমরা চুপ করে উপভোগ করি। হিরেনবাবু এলেন 3 মাস পরে। ততদিনে ওর শরীরটা অনেক সেরেছে, খায়, বেড়ায়, ফেরিওয়ালা ডেকে কাপড় কেনে, চেহারাও ভারী হয়েছে একটু। ততদিন ওর শরীর হচ্ছে। ডাক্তার আসছেন ঘন ঘন, ওষুধ দিচ্ছেন, কিন্তু যা শুনি তাতে মনে হয় কিছুই উপকার হচ্ছে না। কি কষ্ট জানি না, বুঝি না, শুধু চোখে দেখতে পাই, চোখে কালি পড়ছে। দুটো কথা বললেই হাঁপিয়ে পড়ে, মুখটা এক এক সময় নীল হয়ে যায়। আমরা কাছে ঘুরঘুর করি, শুয়া করি হাত পাখায়। কখন একটু ভালো দেখলে হাসি ঠাট্টায় ভোলাতে চাই, কিছুই পারি না। একদিন আমি বললাম, বাবর নিয়েছিলেন হুমায়ুনের অসুখ, ওরকম পারলে বেশ হতো। অসিত হো হো করে হেসে উঠল, আর যাই পারো, ওর এই অসুখটা তুমি নিতে পারবে না। লাল হয়ে বললাম, অসুখ না, অসুখের কষ্টটা। সত্যি তাই, আমার চোখে সত্যি তাই দেখলাম। দিন যত কাটল, তত ওকে আরও বেশি সুন্দর দেখলাম আমি। ওর সমস্ত শরীর এক অসহ্য সৌন্দর্যে ভরপুর হয়ে উঠল আমার চোখে। একদিন ওকে না বলে পারলাম না সে কথা। আগের বছর যেদিনে ওরা রাঁচি থেকে ফিরেছিল, যেদিন রেলগাড়ির একটা ছোট কামরায় সমস্ত স্বর্গ ধরে গিয়েছিল, ঠিক সেই রকম একটি শীতের আমেজ লাগা দিনে বিকাশ, তোমার হয়েছে কি বলো তো? বড্ড আজকাল তাকিয়ে থাকো আমার দিকে। আমি একটু লজ্জিত না হয়ে জবাব দিলাম, তুমি আজকাল খুব সুন্দর হয়েছ কিনা তাই। আগে বুঝি সুন্দর ছিলাম না? এখনকার মতো না, তাই বুঝি। মোনালিসা ভুরু কুচকে বাইরে মাঠের দিকে তাকালো, একটু চুপ করে থেকে বলল, সত্যি আমাকে ভালোবাসো তোমরা, কিন্তু ওরকম করে আর তাকিও না, ভারী অসুবিধে লাগে আমার। ইস কি রোদ। আমি উঠে সামনে জানালাম, একটু ঘুমিয়ে নেই কেমন? পায়ের কাছে একখানা চাদর ছিল ভাঁজ করা, খুলে গায়ের উপর ছড়িয়ে দিতে দিতে বললাম, আজকাল তুমি বেশ ভালোই আছো না? আমি তো ভালোই আছি। ওর মুখে দেখলাম সাহসের সঙ্গে আশা, আশার সঙ্গে ভয়, ভয়ের সঙ্গে ধৈর্য। পায়ের পাতা দুটির উপর থেকে চাদর সরিয়ে দিয়ে বললাম, হিরেনবাবু চলে গেলেন কেন? বারে, ওর বুঝি কাজকর্ম নেই? কবে আসবেন আবার? আসবেন সময় মতো। রাত্রে বিছানায় শুয়ে মনে হলো ও হয়তো এতক্ষণ ছটফট করছে কষ্টে, করছে ঘরের মধ্যে, আর বাইরে শেয়াল ঢাকার, আর আকাশে এখনো 7-8 ঘন্টা রাত্রি। কেন আমি কিছু করতে পারি না? কেন এক্ষুনি যেতে পারি না ওর কাছে? কোনো অলৌকিক উপায়ে ঘুম পাড়িয়ে দিতে পারি না ওকে? চোখের উপর কষ্ট দেখতে হবে, কিছু করা যাবে না? মানুষের ভাগ্য, সত্যি কি আমাদের হাত পা বাঁধা? কোনো উপায় নেই। ভাবতে ভাবতে ঘুম ছুটল চোখের। কবিতার লাইন মনে এলো। উঠে বসতেই চোখে পড়ল ছায়া ছায়া জ্যোৎস্না ফুটেছে বাইরে। আমার জানালা দিয়ে আবছা দেখা যাচ্ছে তারা, স্বপ্নের মতো। বেশিক্ষণ তাকালাম না,
লণ্ঠন জেলে কেরোসিনের গন্ধে আর মশার কামড়ে বসে বসে কবিতা বানাতে লাগলাম। রোজ হতে লাগলো এরকম। আমার রাত্রি থেকে ঘুম প্রায় চলে গেল। আমিও জেগে আছি ওর সঙ্গে সঙ্গে। আমি ওর প্রহরী। সকল দুঃখ থেকে আমি বাঁচাবো ওকে। কথা ভাবতে ভাবতে দেবতা মনে হলো নিজেকে। কবিতায় এমন সুন্দর সুন্দর কথা এলো যে নিজেই অবাক হলাম। এমনই এক রাত্রে, রাত তখন 2টো প্রায়, লিখতে লিখতে হঠাৎ আমার হাত কেঁপে উঠল। একটা অক্ষর বেঁকে গেল। শুনলাম বাইরে কে ডাকছে আমাকে, বিকাশ বিকাশ। একটু অপেক্ষা করলাম, আবার শুনলাম চাপা গলার ডাক। আস্তে দরজা খুলে বেরিয়ে এসে দেখি ওরা দুজন ছায়ার মতো দাঁড়িয়ে আছে। সে রাত্রে তখনও চাঁদ ওঠেনি, সারা রাত্রেও বোধহয় ওঠেনি। অমাবস্যার কাছাকাছি রাত সেটা। আকাশ ছিল তারায় ঝকঝকে, তারই ধুলোর মতো আলোয় আমরা 3জন দাঁড়ালাম শীতের রাত্রি, মাঠের মধ্যে, ঢিপ ঢিপ বুকে। কি অশীত! হিতাংশু, কি খবর? আরম্ভ হয়েছে বোধহয়। কথা বলছো? আরম্ভ হয়েছে। একতলায় শুনলাম চলাফেরা, কথাবার্তা আর চাপা একটা গোঙানি। ঘুমের মধ্যে যেন শুনলাম। তারপর আর বিছানায় থাকতে পারলাম না। অসিতকে ডেকে তুলে তোমার কাছে এলাম। তুমি কি জেগেছিলে? আমরা বুঝলাম না যে আমরা কাঁপছি, জানলাম না যে আমরা হাঁটছি। কখন বাগানের ছোট গেট খুলে কখন এসে সিঁড়ির তলায় দাঁড়ালাম। নিশ্চয়ই আমরা কোনো শব্দ করিনি, কোনো কথাও বলিনি। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গেই দে সাহেব টর্চ হাতে বেরিয়ে এলেন। অপেক্ষা করছিলেন এতক্ষণ। নিচু গলায় বললেন, অসিত, একবার যাও তো সাইকেলটা নিয়ে ডক্টর মুখার্জির কাছে, একবার সঙ্গে করে নিয়ে আসবে তাকে। অন্ধকারে হাওয়ার মতো মিলিয়ে গেল অসিত। আমি আর হিতাংশু সিঁড়ির উপরেই বসে পড়লাম। একটা কান্না, চাপা একটানা, আমাদের পিঠ ফুঁড়ে বুকের মধ্যে ঢুকল। তার যেন আওয়াজ নেই, শুধু কষ্ট আছে। যেন পৃথিবীর প্রাণে আঘাত দিয়েছে কেউ। পৃথিবীর বুক থেকেই কান্না উঠছে, তাই কোনো দিন থামবে না। ওকে চোখে দেখতে পারি না আমরা, দূর থেকেও না। ঘরে যেতে পারি না আমরা, ঘরের কাছেও না। শুধু বাইরে বসে থাকতে পারি, শীতে, অন্ধকারে, না জেগে না ঘুমিয়ে, আকাশের সামনে, অদৃষ্টের মুখোমুখি। ডাক্তারের আনাগোনা শুরু হলো। চলল বাকি রাত ভরে, চলল তার পরের দিন। ভোর হতেই চড়া মাসুলের টেলিগ্রাম পাঠিয়ে দিলাম হিরেনবাবুকে। মনে মনে ভাবলাম, টেলিগ্রাম যত দ্রুতই ছুটে যাক, তার চেয়েও দ্রুত বেগে ছুটে আসুক হিরেনবাবুর মন। কাল বিকেলের আগে তিনি নিশ্চয়ই পৌঁছতে পারেন। কি অনুষ, কি নিরুপায়! ডাক্তার, নার্স, ওষুধ, ইঞ্জেকশন, পরিশ্রম, প্রার্থনা, তবু অসহায়, তবু মানুষ অসহায়। কি হচ্ছে, কি হলো, এসব প্রশ্নের উত্তর নেই কারো চোখে। ডাক্তারের মুখ পাথরের মতো, ওর মা বাবার মুখে সংক্ষিপ্ত ফরমাস ছাড়ার কোনো কথা নেই। মাসিমা আমাদের সঙ্গে চোখাচোখি পর্যন্ত করেন না। আর দে সাহেবের পরিপাটি চেহারাটির তলায় একজন কুকরানো বুড়ো মানুষ যে লুকিয়েছিল, তা কে জানত? কে জানত? আকাশের নীল গরম ঘোমটার তলায় এই কান্না লুকিয়ে আছে। আর আমাদের কি কিছু করার নেই, আর কিচ্ছু করবার নেই, শুধু কান পেতেই কান্না শোনা ছাড়া। দুপুরের আগেই বিকেল হয়ে গেল সেদিন। বিকেলের আগেই অন্ধকার। তারপর একটু ভারী হয়েছে। হবির বুক চিরে চিৎকার উঠল একটা, উঠল, পড়ল, আবার উঠল আকাশের দিকে। আকাশ চুপ, তারাদের নড়চড় হলো না। আবার উঠল চিৎকার, যেন প্রতিমার সামনে ছাক শিশুর আর্তরব। ঘন্টার পর ঘন্টা বিরামহীন আমরা ছুটে চলে গেলাম মাঠের বাইরে। কিন্তু যত দূর যাই, সে শব্দ সঙ্গে চলে আমাদের। মাতা পৃথিবীর আদিম কান্না এটা, এ থেকে নিস্তার কোথায়? ফিরে এলাম। ভিতরে আলো, ব্যস্ততার ঢেউয়ের পর ঢেউ, ফাঁকে ফাঁকে ডাক্তারের মোটা গলা, আর বাইরে অফুরন্ত তারা, অসীম অন্ধকার, অপরূপ রাত্রি। কিন্তু পৃথিবীর কান্না তো থামে না। যে তারা ছিল মাথার উপরে, নেমে এলো পশ্চিমে। যে তারা ছিল চোখের বাইরে, উঠে এলো দিগন্তের উপরে। পূবের কালো ফিকে হলো, ছোট ছোট অনেক তারা মুছে গিয়ে মস্ত সবুজ একলা একটি তারা জল জল করতে লাগলো সেখানে। এই সেই অপার্থিব মুহূর্ত, সেই অলৌকিক লগ্ন, যখন আমি জেগে উঠে বাইরে এসেছিলাম ওর বিয়ের দিন, যখন আমি ওকে পেয়েছিলাম মৃত্যুর হাত থেকে, অন্ধকারে সমুদ্রের মধ্যে একটি মাত্র ভেসে চলা আলো জ্বলা নৌকায়। অন্তত এক মুহূর্তের জন্য সেদিন সে আমার। আজ কি আবার এলো সেই মুহূর্ত? অসিত ফিসফিস করে বলল, কি হলো? হিতাংশু বলল, কই না। সব যেন চুপ। তাই তো,
যাবো একবার ভেতরে। অসিত উঠে দাঁড়িয়েল, কিন্তু অনেক অনেকক্ষণ অপেক্ষা করলাম আমরা, কিন্তু আর কোনো শব্দ নেই, সব স্তব্ধ। তারপর হঠাৎ দেখি দে সাহেব আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন। ভোরের প্রথম ছাই রং আলোয় দেখলাম তার ঠোঁট নড়ে উঠল। এমন স্থির হয়ে আমরা তাকিয়েছিলাম, আর এমন স্তব্ধ চারদিক, যে তার কথাটা আমরা কানে না শুনে যেন চোখ দিয়ে দেখলাম। এসো তোমরা, ওকে দেখবে। অসিত আর হিতাংশুই সব করল। রাশি রাশি ফুল নিয়ে এলো কোথা থেকে, আরো কত কিছু। বেলা 2টো পর্যন্ত শুধু সাজালো, শুধু সাজালো। তারপর নিয়ে যাবার সময় সকলের আগে রইল ওরা দুজন। আরো অনেকে এলো কাঁধ দিতে, শুধু আমি বেটে বলে বাদ পড়লাম। পিছনে পিছনে হেঁটে চললাম, একা একা। ঠিক একা একাও নয়, কারণ ততক্ষণ হিরেনবাবু এসে পৌঁছেছেন। গাড়ির কাপড়ে জুতো ছাড়া পায়ে তিনিও চললেন আমার পাশে পাশে। হিরেনবাবু পরের বছর আবার বিয়ে করলেন। দে সাহেব চলে গেলেন বদলি হয়ে। কিছুদিন পর্যন্ত লোকেরা বলা বলি করল। তারপর তারা কুটিরে একতলায় অন্য ভাড়াটে এলো। পুরানা পল্টনে আরও অনেক বাড়ি উঠল, ইলেকট্রিক আলো জ্বলল। অসিত স্কুল থেকে বেরিয়ে চাকরি নিল তিনসুকিয়ায়। 6 মাসের মধ্যে কি একটা অসুখ করে হঠাৎ মরে গেল। হিতাংশু এমএসসি পাশ করে জার্মানিতে গেল পড়তে, আর ফিরল না। সেখানকার একটা মেয়েকে বিয়ে করে সংসার পাতল। এক উদ্ধের বোন আছে কে জানে। আর আমি এখনো আছি, ঢাকায় নয়, পুরানা পল্টনে নয়, 1927 কি 28 নয়। সেসব আজ মনে হয় স্বপ্নের মতো। কাজের ফাঁকে ফাঁকে একটু স্বপ্ন, ব্যস্ততার ফাঁকে ফাঁকে একটু হাওয়া। সেই মেঘে ঢাকা সকাল, মেঘ ঢাকা দুপুর, সেই বৃষ্টি, সেই রাত্রি, সেই তুমি। মোনালিসা, আমি ছাড়া আর কে তোমাকে মনে রেখেছে? সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও 88.4 FM, আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এবং শুনছেন এই মুহূর্তে আজকে আরেকবার। সময় এক্স্যাক্টলি 1:31। আর একটু আগে শুনছিলাম শুভমিতার গান তুমি এসে চলে গেছো, এবং তার আগে ছিল একটা রবীন্দ্রসঙ্গীত ফাহমিদা নবীর কণ্ঠে, আমারও পড়ানো যাহা চায়। অনেক দিন পরে দীর্ঘকাল পরে এফএম লাইব্রেরি সেগমেন্ট করলাম। আজকের গল্প ছিল বুদ্ধদেব বসুর একটা ছোট গল্প, নাম ছিল আমরা তিনজন। জানেন অনেক দিন পর এফএম লাইব্রেরি কেমন লেগেছে, হয়তো যারা দীর্ঘদিন ওয়েট করেছিলেন তাদের ভালো লাগার কথা। বেশ কিছু বন্ধু সেটা নিয়ে অবশ্য গল্পটা নিয়ে কথা লিখেছেন। ফারহান ফ্রম মধুবাগ, জেসি, রাশেদ নারায়ণী ফ্রম ক্যান্টনমেন্ট, তারা সবাই গল্পটার বিষয়ে জানতে চেয়েছেন। কেউ কেউ আবারও বলতে বলেছেন। এটা লেখক হচ্ছেন বুদ্ধদেব বসু, আর গল্পের নাম হচ্ছে আমরা তিনজন। আরও বেশ কিছু এসএমএস আছে, আপাতত পড়ছি না, কেন প্রচুর গান প্লেলিস্টে আছে, কিন্তু সময় একদমই নেই, তাই এসএমএস করে নিয়মটা আবার বলে দিই। প্রথমে RA স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা এবং তারপরে কথাটা লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। শুনছেন রেডিও 88.4 FM, চলছে ড্রিমস অ্যাভিনিউ, আর শুনছেন আজকে আরেকবার। সময় যখন এক্স্যাক্টলি কত, 1:42। শুনছিলাম একটু ওকে পোয়েটস অফ দ্য ফলের গান রোজেস, গ্রো মি আ গার্ডেন অফ রোজেস। আর তার আগে ছিল দলছুটের গান সঞ্জীব দা গাওয়া তোমাকেই বলে দেবো। আর আমাকে ব্লু নাইটিঙ্গেল জানিয়েছেন ইউর আইজ টুক মি ব্যাক to my days that are gone. They taught me to regret the past, and it owns all I saw before my so you a wasted life. আর আরও বেশ কিছু এসএমএস, তবে খুব বেশি এসএমএস এখন পড়বো না, আবার গানে চলে যাবো। আদিবা নিউ ফ্রেন্ড, ইউর মোস্ট ওয়েলকাম। আর লিখে স্পেস দিয়ে নাম ঠিকানা লিখে তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দিন 2323 এই নাম্বারটাতে, যদি কোনো কিছু শুনতে চান, যদি কোনো কিছু বলতে চান। শুনবো এখন আরেকটা গান, হঠাৎ বৃষ্টি সিনেমার। একটু পরে ফিরছি, সাথেই থাকুন।
এই চোখে তাকিও না, তুমি লুটপাট হয়ে যাবে। খুবই আগ্রাসী কথা, এবং আমার কাছে মনে হয় যে দুর্দান্ত প্রেমিককে মাঝে মাঝে এরকম আগ্রাসী হতে হয় যে পৃথিবীর সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিয়ে এভাবে তীব্র এক ডাকাতের মতোই বলতে হয়, এই চোখে তাকিও না, তুমি চৌচির হয়ে যাবে, তুমি লুটপাট হয়ে যাবে। তর্জনী উঁচিয়ে জেলে দেবো সবুজ আগুন। অসাধারণ গান, মারাত্মক গান, আমার খুবই পছন্দের গান। তো এই মুহূর্তে শুনছেন আপনার ফ্রেন্ড আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ অনলি অন রেডিও আমার 88.4 FM। খুব বেশি সময় যেহেতু বাকি নেই, তাই কথা না বলে আরেকটা গান শুনে ফেললে আমার মনে হয় মন্দ হয় না বিষয়টা। সাথেই থাকুন, একটু পরে ফিরছি। Hey friends, welcome back for the last time tonight. শুনছেন আজকে আর চলছে ড্রিমস অ্যাভিনিউ, এখনো রেডিও আমার 88.4 FM এর সাথে আপনি আছেন। দুটো কিন্তু বেজে গেছে, 2:03 বোধ হয়, 2:01 বা 2 মিনিট বা 3 মিনিট যাই হোক না কেন। একটু আগে শুনছিলাম মিলার গান বৃষ্টি নাচে তালে তালে, এবং তার ছিল এনরিকে ইগলেসিয়াসের গান হিরো, যেটার ফার্স্ট ভার্সনটা শুনলাম। আর আজকে কিন্তু চেষ্টা করেছি বেশ কিছু বিষাদময় এবং ফুর্তিময় সব কিছুর কম্বিনেশনে গান প্লে করার জন্য। সেই সাথে এফএম লাইব্রেরি বহুদিন পরে ছিল, বুদ্ধদেব বসুর গল্প শুনলাম আমরা তিনজন, এবং সামনের সপ্তাহে চেষ্টা করব গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের উপরে একটা লাইব্রেরি সেগমেন্ট দেওয়ার জন্য। আর আজকে বৃষ্টি স্নাত রাতটা আমি জানি না কতটুকু ভালো লাগায় ভরিয়ে দিতে পেরেছি, আমি জানি না, জানতে চাইও না, শুধু এইটুকুই আমি জানতে চাই, এবং আমার জন্য এটুকু জানাই যথেষ্ট। মজা উপহার দিতে পারি আর নাই পারি, আমি আমার বন্ধুর পাশে ছিলাম আজকে রাতটায়, এটুকুই আমার জন্য যথেষ্ট। অনেক ভালোভাবে কাটুক সময়টা, যত্ন নিন, এবং পুরো পৃথিবীটারই যত্ন নিন, নিজের আশপাশের মানুষ সবার সুন্দর একটা সময় কাটুক আগামী শুক্রবার পর্যন্ত, আগামী শনিবার পর্যন্ত। আর যে গানটা প্লে করে যাওয়ার সময়, এই গানটা হচ্ছে আমার আজকের দিনের সর্বশেষ গিফট সবার জন্য। এবং গানটা মনে করুন যে আজকে যেহেতু হিমহিম একটা রাত, আপনি যখন ঘুমোতে যাবেন একটু যদি শীত লেগেও থাকে, আমার এই গানটা বন্ধুত্বের ভালোবাসা হয়ে যেন আপনাকে একটু জোগায় আজকের এই বৃষ্টি স্নাত রাতে, সেই হিসেবে গানটা প্লে করছি সবার জন্য। চলে যাচ্ছে আজকের রাতের জন্য, শুভরাত্রি।